চলো আমরা শুরু করি। আজকে আমরা জাভা তো পড়ছি। জাভাতে আমরা আগের দিনে কি পড়েছি, আমরা জাভাতে কতটা পড়েছি একটু বলো ওকে। হুম 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 ওকে। হুম, ঠিক আছে। সো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা মানে জাভার নেক্সট কনসেপ্ট, তারপরের থেকেই স্টার্ট করছি। বেসিক্যালি টপিকটার নাম হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপ। ওকে, ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপ ইন জাভা। তো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তো এটা আমাদের বেসিক কিছু বিল্ডিং ব্লক বলতে পারো, বা বেসিক কিছু কনসেপ্ট, যেটা আমরা সি এর রেসপেক্টও দেখেছি, যেটা আমরা পাইথনের রেসপেক্টও দেখেছি। তো আজকে আমরা এই কনসেপ্টের রেসপেক্টে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপের কনসেপ্ট আমরা দেখবো। জাভাতে অনেকটা সিমিলার আমাদের সি এর সাথে, বা সি এর সাথে অনেকটা সিমিলার, বা সি প্লাস প্লাসের সঙ্গেও অনেকটা সিমিলার। কিছু কিছু জায়গাতে আমাদের কিছু ভ্যারিয়েশনস আছে, সেটা আমরা এখানে একটু লক্ষ্য করবো। সেই টপিকগুলো আমরা একটু দেখবো। ওকে, যদিও কনসেপ্টগুলো আমাদের কিন্তু অনেকটা জানা, তাও আমরা এই কনসেপ্টটা আমরা প্রথমে কনস্ট্যান্ট ভেরিয়েবল ডেটা টাইপ নিয়ে আমরা স্টাডি করবো, দেন তারপরে আমরা চলে আসবো অপারেটর এন্ড এক্সপ্রেশন। তো আবার অপারেটর আছে জাভাতে। জাভাতে আমরা সিতে অপারেটর পড়েছি, পাইথন অপারেটর পড়েছি, সেম টাইপের অপারেটরগুলো আবার জাভাতেও আছে, কিছু ভ্যারিয়েশনস আছে। ওকে, কিছু ভ্যারিয়েশনস আছে, সেটা আমরা দেখবো। তো বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আমাদের কাছে সবাই আমরা মানে জেনেছি। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেথডের কি পারপাস, তো সেটা পারপাসগুলো আমরা জানি। আমরা এখনো জাভাতে ইনপুট নেওয়া শিখিনি। জাভাতে আমরা ইনপুট নিয়ে কাজ করতে হবে অবশ্যই। তার আগে আমাদেরকে এই বেসিক এই প্রিরিকুইজিট নলেজগুলো একটু দেখে নেওয়া দরকার। ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনে চলে আসি। এই কনসেপ্টগুলো কিন্তু আমি একটু বলে বেরিয়ে যাব, কারণ হচ্ছে আমরা সবাই জানি হোয়াট ইজ কনস্ট্যান্ট, আমরা সবাই জানি ভেরিয়েবল। হ্যাঁ, জাভার রেসপেক্টে আমরা কি করে সি এর রেসপেক্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, জাভাতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রসিডিউর সেম। একটা সিতে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার প্রসিডিউর হচ্ছে, আর জাভাতেও কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার প্রসিডিউর অনেকটা সেম। যেগুলো ভ্যারিয়েশন থাকবে সেখানে আমরা বেশি এমফ্যাসিস করব। আর যেগুলো আমাদের কমন কনসেপ্ট সিতে আমরা যেগুলো পড়েছি সেগুলো কিন্তু আমি একটু ফাস্ট বেরিয়ে যাবো। ওকে, কারণ না হলে এইগুলো কিন্তু বেসিক পার্ট জাভা, যেগুলো আমাদের সিলেবাসেও আছে। যাই হোক, তার জন্য আমরা পড়ছি আরো। আর এখান থেকে টুকটাক কোশ্চেনও আসে। ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনে চলে যাই। আমরা এতদিন পর্যন্ত আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু কম্পোনেন্ট, আজকে ইউনিটে আমরা যেটা বেসিক কিছু কম্পোনেন্ট জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমরা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। তো কনস্ট্যান্ট একটা কম্পোনেন্ট বলতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, বা ভেরিয়েবল বলো বা ডেটা টাইপ বলো, বেসিক্যালি এটা কম্পোনেন্ট। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ডিজাইন করা হয় সেই পারপাসের জন্যই, তো যেখানে হয়তো আমরা কিছু ডেটাকে হয়তো প্রসেস করতে পারি। এবার সেই ডেটাগুলো আমার কিছু সার্টেন কাইন্ডের হতে পারে, যেমন ধরো নাম্বারস হতে পারে, বা ক্যারেক্টার হতে পারে, বা স্ট্রিং হতে পারে। আর সেই ডেটাগুলোকে প্রসেস করে আমার প্রোগ্রামটা আমাকে একটা ইউজফুল একটা আউটপুট প্রডিউস করে। সেই আউটপুটটার নামই হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের কাছে ইনফরমেশন। আর এই প্রসেস করার যে টাস্কটা, সেটাকে আমাকে অ্যাকমপ্লিশ করার জন্য আমাকে কিছু সেট অফ ইনস্ট্রাকশন আমাকে লিখে রাখতে হয়, আর সেট অফ ইনস্ট্রাকশন গুলোকে আমাকে এক্সিকিউট করতে হয়। আর এই সেট অফ ইনস্ট্রাকশন নিয়েই তো আমার প্রোগ্রামটা কনস্টিটিউট হয়। এবার আমরা এই ইনস্ট্রাকশন গুলোকে ফর্ম করার জন্য, বা তৈরি করার জন্য, বা লেখার জন্য আমাকে কিছু সিম্বলের দরকার পড়ে, আমার কিছু ওয়ার্ডের দরকার পড়ে, আর তার সঙ্গে আমার কিছু রুলসের দরকার পড়ে, যাকে আমরা রুলস বলি। দ্যাট ইজ আ সিনট্যাক্স রুল, বা সিনট্যাক্স, বা গ্রামার। আমার ল্যাঙ্গুয়েজ তো গ্রামার আছে, কারণ গ্রামার না হলে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু কনস্ট্রাকশন হতে পারে না। তো সেরকম আমার কিছু সিনট্যাক্স রুলস
বা কিছু গ্রামার আছে যে গ্রামারটাকে ফলো করে আমরা কোনো সেন্টেন্সকে কনস্ট্রাকশন করি বা কোনো ইনস্ট্রাকশনকে আমরা ফর্ম করি। তো আমার অবশ্যই আমরা যে ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখতে যাই না কেন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন গুলো কিছু প্রিসাইসলি কিছু সিনট্যাক্স রুলকে ফলো করে সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে। সিতে যদি কোনো প্রোগ্রাম লিখতে যায় তাহলে সি এর যে ইনস্ট্রাকশন গুলো সেটা অবশ্যই সি এর যে প্রিসাইজ যে রুল সেই রুলটাকে অবশ্যই ফলো করবে বা তার যে সিনট্যাক্স তাকে ফলো করবে, এটা আমরা সবাই জানি। তো আমার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ তোমার ডিফারেন্ট তাদের গ্রামার আছে, তাদের ভোকাবুলারি আছে। তো সেরকমই জাভা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু তার নিজস্ব কিছু গ্রামার আছে, তার নিজস্ব কিছু ভোকাবুলারি আছে, তার মানে আলটিমেট তার কিছু সিনট্যাক্স আছে যে সিনট্যাক্স গুলোকে আমাকে জানতে হবে বা আমাদেরকে পড়তে হবে। তো আমরা প্রথমেই চলে আসবো কনস্ট্যান্টের কনসেপ্টে, কনস্ট্যান্ট ইন জাভা। ওকে, তো আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট কভার করে আমরা এখন চলে এসেছি কনস্ট্যান্টের কনসেপ্ট। তো জাভাতে আমরা শুধু জাভাতে কনস্ট্যান্ট বলে নয়, কনস্ট্যান্ট তো আমরা আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ব্যবহার করে এসেছি। তো কনস্ট্যান্টটা আমাদের যদি জাভার ক্ষেত্রে যদি আমরা বলি সেটা হচ্ছে তার কনসেপ্টটা একই, সেটা হচ্ছে একটা ফিক্সড কোনো ভ্যালুকে আমরা বলি কনস্ট্যান্ট, সেটা আমরা অলরেডি তার কনসেপ্ট আমরা দেখে এসেছি। আর যে ভ্যালুগুলো আমার ডিউরিং এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম যেগুলো চেঞ্জ হয় না তাকে আমরা বলি কনস্ট্যান্ট। তো জাভা আবার ডিফারেন্ট টাইপের কনস্ট্যান্টকে জাভা সাপোর্ট করে, সিও ডিফারেন্ট টাইপের কনস্ট্যান্টকে সাপোর্ট করতো, অলমোস্ট সেম। তো আমরা কনস্ট্যান্টকে বেসিক্যালি জাভা কনস্ট্যান্টকে যদি আমরা ক্লাসিফাই করি যে কি কি কনস্ট্যান্ট আমাদের জাভা সাপোর্ট করে বা জাভা ইউজ করে কোন কোন কনস্ট্যান্টের কনসেপ্ট, তা আমরা জাভা কনস্ট্যান্টকে আমরা টু টাইপে ক্লাসিফাই করতে পারি। নাম্বার ওয়ান, নিউমেরিক কনস্ট্যান্ট, আর নাম্বার টু হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট, যেটা আমরা সি এর জন্য পড়ে এসেছিলাম একই কনসেপ্ট। এবারে নিউমেরিক কনস্ট্যান্টকে আমরা আবার টু টাইপে ক্লাসিফাই করি, একটা হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট আর একটা হচ্ছে রিয়েল কনস্ট্যান্ট। রিয়েল মানে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টটাকে আমরা রিয়েল কনস্ট্যান্ট বলছি। আর ক্যারেক্টার কনস্ট্যান্টকে আমরা টু টাইপে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট বা যাকে আমি ক্যারেক্টার কনস্ট্যান্ট বলি। ক্যারেক্টার কনস্ট্যান্ট মানে কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট, ওকে, সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট। আর একটা হচ্ছে মাল্টি ক্যারেক্টার কনস্ট্যান্ট, তাকে আমরা বলতে পারি স্ট্রিং কনস্ট্যান্ট, স্ট্রিং কনস্ট্যান্ট। তো এই হচ্ছে আমাদের জাভার কনস্ট্যান্টের ক্লাসিফিকেশন। এবার আমরা ইন্টিজার কনস্ট্যান্ট মানে আমরা সবাই জানি যে ইন্টিজার মানেই হচ্ছে যে সেখানে আমার ইন্টিজার কনস্ট্যান্ট বলতে সেটা বোঝায় সেখানে কিন্তু আমার হয়তো কিছু সিকোয়েন্স অফ ডিজিট থাকবে। আমি যেমন বলতে পারি যে আমার 126 একটা ইন্টিজার কনস্ট্যান্ট, তার মধ্যে সিকোয়েন্স অফ ডিজিট আছে। আমি বলতে পারি -496, আমার সেখানে ডিজিট আছে। তো দ্যাট ইজ আ ইন্টিজার কনস্ট্যান্ট। তো ইন্টিজার নিয়ে আমরা অনেক কাজ করেছি, আমরা পাইথনেও কাজ করেছি, আমরা সিতেও কাজ করেছি। আবার তাহলে আমরা এই ইন্টিজার কনস্ট্যান্টকে জাভাতে আবার এই ইন্টিজার কনস্ট্যান্টকে আমরা আরো কিছু টাইপে আমরা ক্লাসিফাই করব। যেমন হচ্ছে নাম্বার ওয়ান, ডেসিমাল ইন্টিজার, নাম্বার টু হচ্ছে অক্টাল ইন্টিজার, আর নাম্বার থ্রি হচ্ছে হেক্সাডেসিমাল ইন্টিজার। আমরা আবার সাব ডিভাইড করলাম, কিন্তু বাইনারি ইন্টিজার বলে কিন্তু কিছু হয় না। ওকে, ডেসিমাল ইন্টিজার, অক্টাল ইন্টিজার, হেক্সাডেসিমাল ইন্টিজার। আমরা মানে বাই ডিফল্ট যে ইন্টিজার নাম্বারগুলোকে নিয়ে কাজ করি সবই কিন্তু ডেসিমাল ইন্টিজার্স। সিতে আমরা এত প্রোগ্রাম করে এসেছি, আমরা সেখানে তোমার যে ইন্টিজার নাম্বারগুলোকে নিয়ে আমরা কাজ করেছি সবই কিন্তু বাই ডিফল্ট তারা কিন্তু ডেসিমাল ইন্টিজার্স। তার বেসটা হচ্ছে 10, 10-এর বেসে আমরা ডেসিমাল ইন্টিজারকে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে এখন প্রশ্ন হবে যে আমার অক্টাল ইন্টিজার্স কোনগুলো বা আমার হেক্সাডেসিমাল ইন্টিজার্স কোনগুলো। একটা অক্টাল ইন্টিজার্সের যদি আমরা এক্সাম্পল নিই যে অক্টাল ইন্টিজার্স কোনগুলো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার নর্মাল যেমন ইন্টিজার্স যেভাবে বিহেভ করে আমার সেভাবেই বিহেভ করে অক্টাল ইন্টিজার্স। শুধুমাত্র অক্টাল ইন্টিজার্সের মধ্যে আমার তো 0 থেকে 7 পর্যন্ত ডিজিট থাকবে, সেটা আমরা সবাই নাম্বার সিস্টেম প্রত্যেকে আমরা জেনেছি। তার বেস হচ্ছে 8, তো জেনারেলি আমার 0 থেকে 7 নিয়ে তোমার যে ডিজিটগুলো আছে 0 থেকে 7 এর মধ্যে তাদের
নিয়ে তোমার তাদের কম্বিনেশনস নিয়ে তোমার যে নাম্বারগুলো কনসিস্ট হয় সেটাই হচ্ছে অক্টাল নাম্বার। কিন্তু জাভাতে অক্টাল নাম্বারের আগে আমাকে একটা লিডিং জিরো আমাকে বসিয়ে অক্টাল নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে 37 হচ্ছে একটা অক্টাল নাম্বার ফর এক্সাম্পল। তাহলে এই 37টা তো আমার দেখে মনে হচ্ছে ডেসিমেল নাম্বার বা ইন্টিজার নাম্বার। তাহলে আমি এটাকে অক্টাল ইন্টিজার কেমন করে স্পেসিফাই করব? না, আমি এর আগে একটা জিরোকে আমি লিডিং জিরো বসিয়ে রাখবো বা প্রিসিডেড বাই জিরো। তাহলে 037টা কিন্তু একটা অক্টাল নাম্বার। আমি যদি লিখি তোমার 0551 তাহলে সেই নাম্বারটা কিন্তু একটা অক্টাল ইন্টিজার্স। আর যদি তুমি লেখো 551 সেটা কিন্তু একটা ডেসিমেল ইন্টিজার্স। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে অক্টাল নাম্বারের আগে বা অক্টাল ইন্টিজারের আগে কিন্তু একটা জিরো প্রিসিডেড থাকবে বা লিডিং জিরো থাকবে। ওকে, এবার চলে আসি আমরা হেক্সাডেসিমেল ইন্টিজারের কনসেপ্টে। হেক্সাডেসিমেল মানে হচ্ছে আমার সিকোয়েন্স অফ ডিজিট যার বেস তোমার 16, সেটা আমরা সবাই জানি। আমার এ থেকে এফ পর্যন্ত কিছু ক্যারেক্টার থাকে, রিপ্রেজেন্ট করে 10 থেকে 15 এই নাম্বারগুলোকে। সেই এ থেকে এফটা আমার ক্যাপিটালও হতে পারে, সেই এ থেকে এফটা আমার স্মলেও হতে পারে ইন কেস অফ মানে আমার জাভা রেসপেক্টে। তাহলে একটা হেক্সাডেসিমেল নাম্বার আমি দেখে কেমন করে চিনবো? না, হেক্সাডেসিমেল নাম্বারের আগে সবসময় 0x দিয়ে হেক্সাডেসিমেল নাম্বার প্রিসিডেড থাকবে, 0x। তাহলে আমি যদি এখন লিখি 0x2 তাহলে কিন্তু এটা কিন্তু একটা হেক্সাডেসিমেল নাম্বার। এই 0xটা কিন্তু তোমার হেক্স নাম্বারের জন্য আমার একটা স্পেশাল সিম্বল, আর 2টা কিন্তু অ্যাকচুয়ালি নাম্বারটা হেক্স নাম্বারটা। আমি যদি তোমার লিখি 0x9f তাহলে এখানে কিন্তু এই 9fটা কিন্তু একটা হেক্স নাম্বার, আর 0xটা কিন্তু এই হেক্স নাম্বার বলে 0x দিতে হচ্ছে আমাকে। ওকে, তাহলে হেক্সাডেসিমেল নাম্বার প্রিসিডেড বাই 0x, সেই 0xটা কিন্তু তোমার আমার এক্সটা ক্যাপিটালে হতে পারে বা আমার 0x এক্সটা কিন্তু স্মলেও হতে পারে, সেটা কিন্তু ডাজন্ট ম্যাটার। ওকে, তাহলে আমরা দেখলাম যে ইন্টিজার কনস্ট্যান্ট 3 রকমের, একটা ডেসিমেল, একটা অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমেল। অক্টাল কনস্ট্যান্টের আগে আমার প্রেসিডেড থাকবে অক্টাল কনস্ট্যান্ট প্রেসিডেড বাই 0, হেক্সাডেসিমেল কনস্ট্যান্ট প্রেসিডেড বাই 0x, 0 স্মল x or 0 ক্যাপিটাল x। আর ডেসিমেল নাম্বারের আগে কিন্তু কোনো কিছু প্রেসিডেড থাকবে না। ডেসিমেল নাম্বার যেমন হয় 10 এর বেসে যে নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি সবই হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। কিন্তু আমরা আমাদের প্রোগ্রামিং এ এই অক্টাল হেক্সাডেসিমেলের কনসেপ্টটা আমরা খুব রেয়ারলি ব্যবহার করব। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডেসিমেল ইন্টিজার্স নিয়ে আমরা সিতেও কাজ করে এসেছি অনেক বেশি, আমরা কিন্তু জাভাতেও কিন্তু ডেসিমেল ইন্টিজার্স নিয়েই আমরা বেশি কাজ করব। ওকে, দ্যাট ইজ আ পার্ট অফ নিউমেরিক কনস্ট্যান্ট। আমার এই পার্টটা হলো, আমরা এখন চলে আসবো রিয়েল কনস্ট্যান্টের কনসেপ্টে। তো রিয়েল কনস্ট্যান্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার ইন্টিজার কনস্ট্যান্ট বা ইন্টিজার নাম্বার কোনো কোনো জায়গাতে তোমার ইনঅ্যাডিকুয়েট। আমি ধরে নাও হয়তো একটা কোয়ান্টিটিকে হয়তো তোমার রিপ্রেজেন্ট করতে চাইছি যে কোয়ান্টিটিটা হয়তো আমার ভ্যারি করছে কন্টিনিউয়াসলি, যেমন ধরো ডিস্টেন্স, যেমন ধরে নাও হাইট বা টেম্পারেচার বা প্রাইস, এছাড়া আরো অনেক কিছু হতে পারে। তাহলে আমাকে এই কোয়ান্টিটি গুলোকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে এমন কিছু নাম্বারের প্রয়োজন যে নাম্বারগুলোর মধ্যে আমার ফ্র্যাকশনাল পার্ট থাকবে। আমি হয়তো বললাম যে 14.548 বা 19.628, আমার কিছু ফ্র্যাকশনাল পার্ট আছে আমার এই নাম্বারটার মধ্যে। তাহলে যে নাম্বারের মধ্যে ফ্র্যাকশনাল পার্ট থাকে সেই নাম্বারটা কি বলা হয়? রিয়েল নাম্বার বা ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। আমরা এখানে কনস্ট্যান্ট পড়ছি, সো ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট বা রিয়েল কনস্ট্যান্ট। তো রিয়েল কনস্ট্যান্টের এরকম অনেক এক্সাম্পল আছে, 0.0923, বা আমি লিখতে পারি -0 পয়েন্ট, যেটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, বা 439.56, এটা রিয়েল কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা বেসিক্যালি এই রিয়েল কনস্ট্যান্ট গুলোকে আমরা ডেসিমেল নোটেশন আমরা দেখাই। আমার একটা ডেসিমেল পয়েন্ট থাকে আর ডেসিমেল পয়েন্টের পরে একটা ফ্র্যাকশনাল পার্ট থাকে, যেমন 435.36, আমার একটা ডেসিমেল পয়েন্ট রয়েছে, তারপরে কিন্তু দেখো তোমার 2 ডেসিমেল প্লেসেস পর্যন্ত রয়েছে 36টা, তাই না? তো এটা অবশ্যই একটা ভ্যালিড রিয়েল নাম্বার। কিন্তু আবার আমরা একটা রিয়েল নাম্বারকে বা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমরা সিএসও যখন পড়েছিলাম তখন সেখানে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম কোন রিয়েল নাম্বারকে দুটো পার্টে। একটা পার্টের নাম ছিল মান্টিসা, একটা পার্টের নাম ছিল এক্সপোনেন্ট। আমরা আশা করি কেউ ভুলে যায়নি সেটা, যে আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমরা এই মান্টিসা আর এক্সপোনেন্টের ফর্মে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম। ওকে, তো তার নোটেশনটা আমরা এরকম ভাবে ব্যবহার করতাম
যে হয়তো ধরে যদি লিখি যে 0.65, তারপরে লিখলাম হয়তো ই, তারপরে লিখলাম হয়তো 4, বা হয়তো লিখছি তোমার ধরো নাও 12e - 2। তো আমার এটা 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 এখানে একটা মাল্টিসার রয়েছে, এখানে আমার একটা এক্সপোনেন্ট রয়েছে। তাহলে আমরা এক্সপোনেন্ট বা এক্সপোনেনশিয়াল যে নোটেশন গুলো, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অনেক জায়গাতে ইউজফুল। যে আমার ধরো হয়তো একটা কোনো ভেরি লার্জ কোনো একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করব, বা হয়তো ভেরি স্মল কোনো একটা ম্যাগনিটিউডে কোনো নাম্বারকে হয়তো রিপ্রেজেন্ট করব। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই এই মাল্টিসার এক্সপোনেন্টের কনসেপ্টটা কিন্তু আমাদের খুবই দরকার, খুবই আমাদের এখানে কিন্তু কাজে লাগে। আমি যেমন ধরো লিখতে পারি, সাপোজ ধরো নাও হয়তো আমার ধরো এরকম একটা নাম্বার আছে, ধরো নাও 75, তারপরে ধরো না তোমার 3টে শূন্য দিলাম, আবার 3টে শূন্য দিলাম, আবার 2টো শূন্য দিলাম, মানে 8টা শূন্য আছে। তাহলে এত বড় একটা নাম্বারকে আমাকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে সেই নাম্বারটাকে তো আমি এরকম ভাবে লিখতে পারি না, যে 7, আমি এটাকে তো রিপ্রেজেন্ট করতে পারি এরকম ভাবে আমাদের মাল্টিসার এক্সপোনেন্টের কনসেপ্ট নিয়ে, না 7.5e9, পারি তো? ইয়েস অর নো? 7.5e9, বা আমি লিখতে পারি 75e8, পারি না? মানে 75 ইন্টু 10⁸, তাই না? এটা মানে কি বোঝায় যে 75 ইন্টু 10⁸, আর এটা মানে কি বোঝায় না 7.5 ইন্টু 10⁻9। সো এটা কোনো লার্জ নাম্বারকে আমরা যখন রিপ্রেজেন্ট করতে হয়, তখন সেক্ষেত্রে আমরা এই ধরনের কিছু ফ্লোটিং পয়েন্ট নাম্বারের কনসেপ্ট আমরা ব্যবহার করি। এটা কিন্তু ওয়ান টাইপ অফ রিপ্রেজেন্টেশন টেকনিক। ওকে, সো আমরা দেখতে পেলাম যে আমার ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট কোথায় কোথায় ব্যবহার করা হয়, বা কোন পারপাসে আমরা ফ্লোটিং বা এক্সপোনেনশিয়াল যে নোটেশনটা আমরা ব্যবহার করছি, এটা কোনো ভেরি লার্জ নাম্বারের ক্ষেত্রে বা ভেরি স্মল নাম্বারের ক্ষেত্রে, মানে যার ম্যাগনিটিউডটা হয়তো লার্জ বা স্মল, সেই কথাটাই বলছি আমরা। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে মাল্টিসার এক্সপোনেন্টের কনসেপ্ট কিন্তু আমরা দেখতে পাই। তো এইভাবে কিন্তু কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায় জাভাতে। ওকে, সো দ্যাট ইজ আ ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট অর রিয়েল কনস্ট্যান্ট। আমরা এবার চলে আসবো আমাদের সেকেন্ড টাইপ, যেটা সেকেন্ড যে ক্লাসিফিকেশনটা ছিল সেটা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট। তাকে আমি আবার 2 টাইপে ডিভাইড করেছি, একটা সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট, একটা হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট। তো আমরা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে সবাই কাজ করেছি, ক্যারেক্টার সি, ক্যার অফ সি বা ক্যার অফ সিএস দিয়ে আমরা কোনো সিঙ্গেল ক্যারেক্টারকে আমরা রিপ্রেজেন্ট করেছি বা ডিক্লেয়ার করেছি। আমি সি এর মধ্যে কোনো সিঙ্গেল কোনো ক্যারেক্টারকে আমরা রাখতে পারি, সেটা এক্স হতে পারে, সেটা সি এর মধ্যে হয়তো আমি ওয়াই কে রাখতে পারি, বা সি এর মধ্যে আমি কোনো স্পেশাল সিম্বল হয়তো সেমিক্লোনকে রাখতে পারি, বা সি এর মধ্যে হয়তো আমি কোনো একটা স্পেশাল সিম্বল হয়তো কোশ্চেন মার্কও রাখতে পারি। তো দ্যাট ইজ আ সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট। তাহলে সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্টকে সবসময় আমরা সিঙ্গেল কোট দিয়ে রিপ্রেজেন্ট করি সবসময়। ক্যারেক্টার মানে কিন্তু সিঙ্গেল কোটেশন চলে আসে। ধরুন আমি যদি লিখি যে সিঙ্গেল কোট অফ 5, তার মানে 5টা কিন্তু একটা ক্যারেক্টার, কারণ আমি সিঙ্গেল কোট ইউজ করেছি বলে। আমি ধরো লিখলাম তোমার সিঙ্গেল কোটের মধ্যে এক্স, এক্স কিন্তু একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট, সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট। আমি ধরো লিখলাম তোমার ওয়াই, ওয়াই কিন্তু একটা সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট। ওকে, বা ধরুন আমি তোমার লিখলাম হয়তো যে কমা, এটা কিন্তু একটা সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট। ওকে, তাহলে সবসময় কিন্তু একটা সিঙ্গেল কোড দিয়ে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে কোনো সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্টকে। আর এনক্লোজড উইদিন আ পেয়ার অফ সিঙ্গেল কোট। ওকে, সেটা কিন্তু আমাদের ক্যারেক্টার ক্ষেত্রে যেমন আগেও দেখে এসেছি সিতে, আমরা এখানেও দেখছি। স্ট্রিং কনস্ট্যান্ট, তো স্ট্রিং কনস্ট্যান্ট তো মানেই আমার সিকোয়েন্স অফ ক্যারেক্টার, যাকে আমরা এনক্লোজ করি ডাবল কোট দিয়ে, এনক্লোজড বিটুইন ডাবল কোট। ওকে, সো আমি লিখতে পারছি হয়তো যে হ্যালো সি, এটা আমার একটা স্ট্রিং কনস্ট্যান্ট। আমি লিখছি হয়তো ডাবল কোটেশনের মধ্যে 1994, একটা স্ট্রিং কনস্ট্যান্ট। এটা বেসিক্যালি একটা নাম্বার, এটা রিয়েল, এটা তোমার এটা ইন্টিজার নাম্বারস, কিন্তু যখন আমি ডবল করতে যখন 1994 কে লিখছি, তখন সেটা কিন্তু একটা স্ট্রিং কনস্ট্যান্ট। ওকে, আমি ধরো লিখলাম হয়তো যে ডবল কোটের মধ্যে 5 + 4, দ্যাট ইজ অলসো বি দ্য স্ট্রিং কনস্ট্যান্ট। বা আমি যদি লিখি ডবল কোটের মধ্যে তোমার লিখি এক্স, সেটাও কিন্তু একটা স্ট্রিং কনস্ট্যান্ট। ডবল কোট দিয়ে যাকে আমরা এনক্লোজড করব, সেটাই কিন্তু আমার একটা স্ট্রিং কনস্ট্যান্ট। আর এই যে ক্যারেক্টারগুলো আমি এখানে ব্যবহার করছি, হ্যালো সি বা এইচ ই ডাবল এল ও, সব কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার। তো তার মাঝখানে কিন্তু আমার কোনো স্পেস দেখো আছে, হ্যালোর পথে একটা স্পেস আছে, তো স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার। আর জাভাতেও তাই, সি তো তাই ছিল, জাভাতেও তাই ছিল। ওকে, তো দ্যাট ইজ আ ক্যারেক্টার কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা যেভাবে সিতে আমরা
অবশ্যই এটা ক্যারেক্টার নয়, এটা স্ট্রিং কনস্ট্যান্ট, নট এ ক্যারেক্টার, স্ট্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, তুমি সাব ব্যাংক যাকেই তুমি ডট কোডের মধ্যে ভরবে সেটা কিন্তু স্ট্রিং হয়ে যাবে। ওকে, সো এবার আমরা চলে আসব, আরো কিছু ক্যারেক্টার কনস্ট্যান্ট আছে আমাদের জাভাতে, সি এর মতনই। সিতে আমরা কিছু স্পেশাল কিছু কনস্ট্যান্ট দেখেছিলাম, যেমন খেয়াল করে বলো তো কি ধরনের আরো কনস্ট্যান্ট দেখেছিলাম সিতে, মনে করে দেখো। আমরা সিতে আরো কিছু কনস্ট্যান্ট ব্যাকস্ল্যাশ এন, তাই না, মনে পড়ছে? ব্যাকস্ল্যাশ এনটাকে আমরা কি বলতাম, না এটাকে আমরা বলতাম এসকেপ সিকোয়েন্স ছিল, এক্স্যাক্টলি এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার ছিল। তো এখানে আমরা এটাকে আমরা এখানে বলতে পারি যে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট বলা হয়। যদি তোমার ব্যাকস্ল্যাশ দিয়ে শুরু হয় তার জন্য নাম হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট। ওকে, আমাদের নিউ লাইন তোমরা সবাই জানি এটা, তাই না? আবার স্ল্যাশ টি দিয়ে আমরা ট্যাব দিতে পারি, তাই না? ট্যাব দেওয়ার জন্য আমরা স্ল্যাশ টি ব্যবহার করি। তো স্ল্যাশ টি, এই স্ল্যাশ টিটা তোমার কি ধরনের ট্যাব জানো? স্ল্যাশ টিটা তোমার কি ধরনের ট্যাব জানো? এটাকে বলা হয় হরাইজন্টাল ট্যাব। আমরা তো তোমার হরাইজন্টালি তো আমরা মুভ করতে পারি, তাই না? হরাইজন্টাল ট্যাব, আমরা তো মাত্র ধরো মুভ করতে পারি, তোমার তো হরাইজন্টালি মুভ করতে পারি, তাই না? এটা হচ্ছে হরাইজন্টাল ট্যাব। আবার স্ল্যাশ যদি আমরা লিখি স্ল্যাশ আর, এটাকে বলা হয় ক্যারিয়েজ রিটার্ন, তাই না? ক্যারিয়েজ রিটার্ন। সব কিন্তু ব্যাকস্ল্যাশ কনস্ট্যান্ট। ওকে, আমরা এখানে হ্যাঁ বলবো 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 কি হয় কি হয় বলবো, আসবো প্রোগ্রামিং এক্সাম্পলে আসবো, কি হয় বলবো। সিঙ্গেল কোট স্ল্যাশ সিঙ্গেল কোট আবার সিঙ্গেল কোট, এটা কি নাম জানো? সিঙ্গেল কোট স্ল্যাশ সিঙ্গেল কোট আবার সিঙ্গেল কোট, এর মিনিংটা কি অ্যাকচুয়ালি? সিঙ্গেল কোটটাকে, না সিঙ্গেল কোটটাকে ডিসপ্লে ইউজ করার জন্য বা ডিসপ্লে করার জন্য, এর নামই হচ্ছে সিঙ্গেল কোট, এর নামই হচ্ছে সিঙ্গেল কোট। আমি তোমাকে বললাম যে এরকম একটা মেসেজকে ডিসপ্লে করো যে হ্যালো ওয়ার্ল্ড, তোমার মেসেজটা কিন্তু তোমাকে এরকম দেখাবে হ্যালো ওয়ার্ল্ড সিঙ্গেল কোটের মধ্যে। তুমি নর্মালি যদি তুমি প্রিন্টএফ লেখো হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্টএফ করে যদি লেখো হ্যালো ওয়ার্ল্ড, শুধুমাত্র তোমার ডবল কোটের মধ্যে তোমাকে লিখতে হবে হ্যালো ওয়ার্ল্ড, তাই তো হবে তো? তো তখন তোমাকে যে আউটপুটটা দেখাবে তখন সেটা কিরকম দেখাবে? তোমাকে জাস্ট দেখাবে হ্যালো ওয়ার্ল্ড দেখাবে, কিন্তু কোনো সিঙ্গেল কোড থাকবে না, কোনো সিঙ্গেল কোড থাকবে না, তাই না? তো আমাকে একটা সিঙ্গেল কোড আনতে হবে। তখন এই সিঙ্গেল কোড, একটা সিঙ্গেল কোডকে আনতে গেলে আমাকে কি লিখতে হবে? না সিঙ্গেল কোড স্ল্যাশ সিঙ্গেল কোড আবার সিঙ্গেল কোড। ঠিক আছে, যদি আমরা একটা কোনো সিঙ্গেল কোডকে আমরা নিয়ে আসতে পারি, আর যদি আমাকে ডাবল কোডকে যদি আমাকে ডিসপ্লে করতে হয় তখন, হ্যাঁ আমি, হ্যাঁ আমি এটাকেই তো রিপ্রেজেন্ট করছি সিঙ্গেল কোড দিয়ে, যেহেতু এটা ক্যারেক্টার কনস্ট্যান্ট বলছি না, আর ক্যারেক্টার মানে তো সিঙ্গেল কোড হয়, তার জন্য বলেছি। হ্যাঁ, আমার এই প্রতিটা কিন্তু সিঙ্গেল কোডের মধ্যে রাখা আছে। হ্যাঁ, আমি এটা দিনই বলে হয়তো তোমাদের মনে হচ্ছে, সবকিছু সিঙ্গেল কোডের মধ্যে আছে। আমি এটাকে নাম নাম কি বলছি, যে আমার এটা যে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট, তাহলে ক্যারেক্টার মানেই তো তোমার সেখানে সিঙ্গেল কোড থাকবেই, তাই না? আমি যখন সেখানে ব্যবহার করব যখন, তখন তো আমি আর সিঙ্গেল কোডটা লিখবো না। আমি যখন ধরো এই যে হ্যালোর আগে ধরো আমি যদি তোমার চাই এটা সিঙ্গেল কোডকে ডিসপ্লে করবো, আমি তখন হ্যালোর আগে তোমার কি বসাবো? একটা ব্যাকস্ল্যাশ দিয়ে এটা সিঙ্গেল কোড বসাবো, তাই না? আমি লাস্টে যখন ধরো আমি যখন ডিসপ্লে করবো ধরো ওই সিঙ্গেল কোডটাকে, আমি আবার কি লিখবো? ব্যাকস্ল্যাশ দিয়ে সিঙ্গেল কোড দেবো, তবে তোমার হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে তোমার এই দিকটা সিঙ্গেল কোড আসবে, দিকটা তোমার সিঙ্গেল কোড আসবে। ঠিক আছে, আমার এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট মানেই হচ্ছে তাকে আমি সিঙ্গেল কোড দিয়ে এনক্লোজ করছি, আর কিছু না। তাহলে সিঙ্গেল কোড স্ল্যাশ ডাবল কোড সিঙ্গেল কোড, তার মানে আমি কিন্তু কোনো ডাবল কোডকে আমরা ডিসপ্লে, এর নামটাই হচ্ছে কিন্তু ডাবল কোড ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট, মানে ডাবল কোড। ওকে, আর যদি আমরা ব্যাকস্ল্যাশটা যদি আমরা ডিসপ্লে করতে চাই অনলি ব্যাকস্ল্যাশ, তখন কি করবো? ডবল ব্যাকস্ল্যাশ, এক্স্যাক্টলি ডবল ব্যাকস্ল্যাশ, এটার নাম হচ্ছে ব্যাকস্ল্যাশ, এটার নাম হচ্ছে ব্যাকস্ল্যাশ। তো এগুলো সবই হচ্ছে আমাদের ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট ইন জাভা, ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট ইন জাভা। ওকে,
আমরা আসবো, তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা আসবো, দেখবো আমরা প্রতিটা কনসেপ্ট। আমাদের সিতে আরো কিছু ছিল, তাই না? যেমন স্ল্যাশ এ ছিল, তাই না? মনে করে দেখো, আমি পড়িয়েছিলাম কিন্তু স্ল্যাশ এ দিয়ে আমরা কি করতে পারতাম, বলো কি নাম ছিল এটার? স্ল্যাশ এ, বলো। ফর অ্যালার্ট, এটা বিপ সাউন্ড হতো, তাই না? এটা বিপ সাউন্ড হতো, দেখেছিলাম আমরা। যাই হোক, তো এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট। তাহলে আমরা কনস্ট্যান্ট বুঝতে পারলাম সবাই, হোয়াট ইজ কনস্ট্যান্ট বা টাইপ অফ কনস্ট্যান্ট ইন জাভা। হুম, তো দ্যাট ইজ আ কনস্ট্যান্ট ইন জাভা। এবার আমরা চলে আসবো কনস্ট্যান্টের পর, আমরা চলে আসবো এবার ভেরিয়েবলের কনসেপ্টে। তো ভেরিয়েবল তো নতুন করে বলার কিছু নেই। ভেরিয়েবল জানতে গেলে ফার্স্ট আমাদের জানতে হবে ডেটা টাইপ, তারপরে ভেরিয়েবলের কনসেপ্টে আসবো। তো ফার্স্ট আমরা চলে আসি ডেটা টাইপ ইন জাভা। কারণ ডেটা টাইপ না জানলে কিন্তু ভেরিয়েবল জানা যাবে না, কারণ আমরা তো যখন ডিক্লেয়ার করবো কোনো ভেরিয়েবলকে, আমার তো ডেটা টাইপ দরকার, নর্মালি সি এর মতন। তো আমরা এখানে ফার্স্টে জানবো ডেটা টাইপ, ওকে, ইন জাভা। জাভা ডেটা টাইপকে আমরা ফার্স্টে তার ক্লাসিফিকেশনসটা আমরা করে নিই। কারণ আমরা জাভাতে যখনই কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে চাই, তখন প্রত্যেকটা ভেরিয়েবলে কিন্তু তার নিজস্ব কিছু ডেটা টাইপ আছে, তাই না? আর ডেটা টাইপটা বেসিক্যালি স্পেসিফাই করে যে আমি যখন কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, তখন সেই ভেরিয়েবলটার সাইজকে স্পেসিফাই করে, আর কোন টাইপের ভ্যালু আমার ভেরিয়েবলটা স্টোর করবে তাকে স্পেসিফাই করে। আর জাভাতে ডিফারেন্ট টাইপের ডেটা টাইপ আছে। আবার এই ভ্যারাইটির যে ডেটা টাইপগুলো জাভাতে অ্যাভেলেবেল, যেটা কিন্তু প্রোগ্রামারকে অ্যালাউ করে যে কি টাইপের প্রবলেম বা কি টাইপের অ্যাপ্লিকেশনস প্রোগ্রামার ব্যবহার করতে চাইছে বা ইউজ করতে চাইছে বা ডেভেলপ করতে চাইছে, তার ওপরে সেই অ্যাপ্রোপ্রিয়েট টাইপের ডেটা সে কিন্তু সিলেক্ট করতে পারবে বা ইউজিং দ্য ডেটা টাইপ। আর আমাদের ডিফারেন্ট ক্যাটাগরিজ আছে জাভা ডেটা টাইপের। তো তারই মধ্যে আমরা কিছু ক্যাটাগরি আমরা দেখবো। যেমন ফার্স্ট যে টাইপটা, সেটা হচ্ছে প্রিমিটিভ টাইপ, যেটা আমরা আগেও দেখেছি। আমি এখানেও তার ক্লাসিফিকেশন করব। ফার্স্ট ওয়ান বি দা প্রিমিটিভ ডেটা টাইপ, তাই না? নাম শুনেছি তো, প্রিমিটিভ আর নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার পড়েছি, তাই না? প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, তাই তো? আর সেকেন্ড যে টাইপটা, সেটা হচ্ছে নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ, এই নন প্রিমিটিভটাকে অনেক সময় বলা হয় ডিরাইভড ডেটা টাইপ, ওকে? নন প্রিমিটিভ বা ডিরাইভড ডেটা টাইপ, ওকে? বলতে পারি ইউজার ডিফাইন, বলতে পারি। আমি এখানে ইউজার ডিফাইন আমি সেপারেট করে বলবো না জাভাতে, আমি সেপারেট করে এটা বলবো না জাভাতে। এবার প্রিমিটিভটার আরেকটা নাম আছে, সেটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক ডেটা টাইপ, আর এটা তোমার নাম হচ্ছে ডিরাইভড ডেটা টাইপ নন প্রিমিটিভের ক্ষেত্রে। এবার প্রিমিটিভটাকে আমরা তোমার টু টাইপে আবার ডিভাইড করছি। প্রিমিটিভের তোমার দুটো ক্লাসিফিকেশন, একটা হচ্ছে নিউমেরিক, এটা হচ্ছে নন নিউমেরিক, ওকে? একটা হচ্ছে নিউমেরিক আর একটা হচ্ছে নন নিউমেরিক। নিউমেরিকের মধ্যে আমাদের পড়ছে ইন্টিজার আর ফ্লোটিং পয়েন্ট, ওকে? ইন্টিজার ডেটা টাইপ আর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ। এটা কিন্তু নাম কিন্তু ইন্টিজার নয় বা ফ্লোটিং পয়েন্ট নয়, তাই না? আমার ইন্টিজারও নয়, আবার কিন্তু ফ্লোটিং পয়েন্টও নয়। তার নামটা হচ্ছে ফ্লোট, তার নামটা হচ্ছে ইন্ট, ডেটা টাইপের নাম হচ্ছে ইন্ট। কিন্তু আমি কিন্তু তার নামটা বলছি এখন, ইন্টিজার ডেটা টাইপ আর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ, ওকে? আর নন নিউমেরিকের মধ্যে আমাদের পড়ছে একটা হচ্ছে ক্যারেক্টার, আর একটা হচ্ছে নতুন ডেটা টাইপ যেটা জাভাতে আছে, সেটা হচ্ছে বুলিয়েন। আমরা যেটা পাইথনে পড়েছিলাম বুল, তাই না? বুল বলে ডেটা টাইপ পড়েছিলাম পাইথনে, আমার এখানে নামটা হচ্ছে বুলিয়েন, ওকে? আর নন প্রিমিটিভে তোমার ক্লাসিফিকেশন হচ্ছে, আমরা তিন রকম টাইপের নন প্রিমিটিভ ডেটা টাইপ এখানে পড়তে পারি। নাম্বার ওয়ান হচ্ছে ক্লাসেস বা ক্লাস, নাম্বার টু হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস আবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আর একটা হচ্ছে অ্যারেজ বা অ্যারে, ওকে? এগুলোকে বলা হয় নন প্রিমিটিভ ডেটা টাইপ ইন জাভা। এবার একটা ইন্টিজার, এবার তোমার চলে আসবো ইন্টিজার টাইপে। টাইপটা হচ্ছে ইন্টিজার, তার মধ্যে এবার কি কি নামে আমরা তার টাইপের নামগুলোকে বলতে পারি, যেমন ধরুন হয়তো ইন্ট, বা হয়তো বললাম শর্ট, বা হয়তো বললাম লং, বা হয়তো বললাম বাইট, সেটা কিন্তু তার নামটা, টাইপটার নামটা হচ্ছে সেটা, ওকে?
সো আমরা এখন চলে আসবো ইন্টিজার ডেটা টাইপে। তো জাভাতে ইন্টিজার ডেটা টাইপকে আমরা 4 টাইপে ক্লাসিফাই করতে পারি। ইন্টিজার ডেটা টাইপকে আমরা 4 টাইপে ক্লাসিফাই করতে পারি জাভাতে। তো ফার্স্ট যে টাইপটা তার নাম হচ্ছে বাইট। আমরা এখানে লিখবো টাইপ, তার লিখবো সাইজ, কারণ প্রতিটা ডেটার কিছু সাইজ আছে, আর তার ম্যাক্সিমাম ভ্যালু, আর পাশে হয়তো আমি এখানে লিখছি মিনিমাম ভ্যালু, একটা লিখবো ম্যাক্সিমাম ভ্যালু, মানে তার রেঞ্জটা লিখবো অ্যাকচুয়ালি। একটা লিখবো মিনিমাম ভ্যালু আর একটা লিখবো ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্স ভ্যালু। ওকে, তো আমি এখন কিছু ইন্টিজারের মধ্যে তোমার 4টে টাইপে তাকে ডিভাইড করেছি। প্রথম টাইপটা হচ্ছে আমার বাইট। সব থেকে তোমার যে ছোট ইন্টিজার টাইপের মধ্যে তার নাম হচ্ছে বাইট টাইপের ডেটা। ওকে, বাইট। এবার বাইট টাইপের ডেটার মধ্যে আমার তার নামটাই হচ্ছে বাইট, তাহলে তার সাইজটাও হচ্ছে 1 বাইট। সে মেমোরিতে তোমার 1 বাইট স্পেসটায় তার মিনিমাম ভ্যালু হচ্ছে -128 আর তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +127। মানে এই রেঞ্জের ভ্যালুকে স্টোর করে বাইট টাইপের কোনো ডেটা টাইপ। ওকে, সেকেন্ড তার থেকে একটু বড় হচ্ছে, তার নাম হচ্ছে শর্ট। সব কিন্তু স্মলে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার টাইপটার নামগুলো লিখছি আমি এবার। ওকে, তার সাইজ তোমার হচ্ছে 2 বাইট। তার মিনিমাম ভ্যালু হচ্ছে -32,768 আর তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 32,767, পজিটিভ ভ্যালুটা, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা। নেক্সট বলছি ইন্টের তোমার সাইজ কিন্তু জাভাতে 4 বাইট। আমাদের সি এর ক্ষেত্রে তোমার যেমন 2 বাইট 4 বাইট ছিল, জাভাতে কিন্তু ইন্টের সাইজ কিন্তু 4 বাইট। তাহলে 4 বাইট মানে তোমার তার তো রেঞ্জ তো প্রচুর হবে। আমি তো রেঞ্জটা এখানে লিখছি না, ঠিক আছে। এই রেঞ্জ বের করার কিন্তু একটা ফর্মুলা আছে, যেটা আমি কিন্তু তোমার সিতে বলেছিলাম যে এই রেঞ্জটা কি করে বের করা যায়। ওকে, তো আমি 4 বাইটটা হয়তো লিখবো, এরপরে যখন আমি লং এর যখন আসবো 8 বাইট, সেটা হয়তো লিখতেই পারবো না, এত বড়। ওকে, তো সেটা লেখার তোমাদের মনে রাখারও দরকার নেই, লেখারও দরকার নেই। যাই হোক, আমি এখানে লিখছি 2147,483, তারপরে লিখছি 648। এটা হচ্ছে তার মিনিমাম ভ্যালু, আর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে +2147,483, এর থেকে একটা কম হবে, মানে হচ্ছে 647। ঠিক আছে, আর আরেকটা তোমার টাইপ আছে যার নাম হচ্ছে লং এর সাইজটা হচ্ছে 8 বাইট, আর তার রেঞ্জ তো অনেক বেশি, আমি সেই রেঞ্জটা এখানে লিখছি না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইন্টিজার ডেটা টাইপের ক্লাসিফিকেশন। এবার এই যে লং এর কথাটা বললাম, আমরা অনেক সময় এই লংটাকে স্পেসিফিক্যালি বোঝানোর জন্য আমরা হয়তো কোনো একটা ভেরিয়েবলের মধ্যে হয়তো কোনো একটা লং টাইপের ভ্যালুকে স্টোর করবো। ধরো আমি চাইছি যে 123টাকে আমি তোমার লং মানে লং বলে ইন্ডিকেট করব, তার পাশে কিন্তু আমরা ক্যাপিটাল এলটাকে মেনশন করব। ওকে, বা আমি এখানে ক্যাপিটাল এল মেনশন না করে আমি কিন্তু স্মল এলও কিন্তু এখানে মেনশন করতে পারি। আমি ধরো লিখতেই পারি কিন্তু যে 123 স্মল এল। ওকে, তারপরে কিন্তু এটা কিন্তু স্পেসিফাই করছে যে এটা একটা লং ইন্টিজার by appending letter capital L or small l, তাকে তার সেভাবে কিন্তু আমরা কোনো ইন্টিজারকে আমরা লং তৈরি করতে পারি। ওকে, সো এটা আমাদের হচ্ছে নর্মাল ইন্টিজার টাইপের ডেটা টাইপকে আমরা 4 টাইপে ডিভাইড করেছি। তার প্রত্যেকটা টাইপে তাদের সাইজ, তাদের মিনিমাম ভ্যালু, তাদের ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, এবার চলে আসবো ফ্লোটিং পয়েন্ট টাইপে। কিন্তু সবকিছু কমন জিনিস আমরা জাস্ট ডিসকাশন করছি, একবার করে রিক্যাপচুলেট করে নিচ্ছি কনসেপ্টগুলোকে, আর কিছু না। ফ্লোটিং পয়েন্ট টাইপ, আর এটা আমি একটু ফাস্ট বলছি যাতে আমাদের পুরোটা কভার করতে পারি আমরা, সেটাই মেন উদ্দেশ্য আজকে, কারণ এগুলো আমরা সবকিছু জানি অ্যাকচুয়ালি। তো ফ্লোটিং পয়েন্টের আবার তোমার দুটো টাইপ আছে, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল, তাই না? টাইপটা একটা হচ্ছে ফ্লোট টাইপ আর একটা হচ্ছে ডাবল টাইপ। আমরা তো আমাদের সিতে তোমার একই ছিল, একটা সিঙ্গেল প্রিসিশন, একটা হচ্ছে ডাবল প্রিসিশন, এটাই ডিফারেন্স অ্যাকচুয়ালি ফ্লোটের সঙ্গে ডাবলের। তো ফ্লোটে তোমার সাইজ হচ্ছে 4 বাইট, যা ছিল আমাদের সিতে এখানেও তাই 4 বাইটস, আর ডাবলের তোমার সাইজটা হচ্ছে 8 বাইটস। ওকে, তাহলে আমার মিনিমাম ভ্যালুটা এখানে যদি আমরা ওই ম্যান্টিসা আর এক্সপোনেন্টে যদি কনসেপ্টে বলি, তাহলে আমাদের মিনিমাম ভ্যালুটা তোমার দাঁড়াবে 3.4 e মাইনাস 038, আর এটা আমাদের দাঁড়াচ্ছে 1.7 e প্লাস
0.38। ওকে, আর ডাবলের ক্ষেত্রে আমাদের তোমার ভ্যালুটা দাঁড়াচ্ছে 3.4 e মাইনাস 0.38 থেকে 1.7 e প্লাস 308। ওকে, এটা আমাদের মিনিমাম ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের ফ্লোটিং ডাবল টাইপের ম্যাক্সিমাম ভ্যালু। তো এগুলো কিন্তু মনে রাখার দরকার নেই, জাস্ট আমি এখানে মানে পড়ানোর জন্য আমি বলছি এই টাইপ মানে সাইজগুলো। ওকে, এই সাইজগুলো কিন্তু মনে রাখার দরকার নেই, কোনোভাবেই মনে রাখার দরকার নেই। কোনটা? হ্যাঁ, রেঞ্জ, এটা মিনিমাম ভ্যালু, এটা ম্যাক্সিমাম ভ্যালু। এটা মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম। ওকে, এটুকু জাস্ট আমি বুঝিয়েছি। তো এটা আমাদের ফ্লোটিং পয়েন্ট টাইপ গেল। এবার ফ্লোটিং পয়েন্ট পর তারপরে তোমার আসছে ক্যারেক্টার টাইপ। তো একটা ক্যারেক্টার ভেরিয়েবল, কিন্তু এখানে জাভাতে ক্যারেক্টার ভেরিয়েবল আমি তার সাইজটাকে এখানে 2 বাইট কনসিডার করতে পারি। একটা ক্যারেক্টার টাইপ কিন্তু জাভাতে 2 বাইট তার স্পেস নিতে পারে। ক্যারেক্টার টাইপ, তার সাইজ তোমার হচ্ছে 2 বাইট। ওকে, বুলিয়ান যদি আমরা টাইপ বলি, তাহলে বুলিয়ান টাইপের তোমার কিন্তু সাইজ হবে 1 বিট। বুলিয়ান টাইপে কিন্তু তোমার সাইজ হবে 1 বিট। কেন 1 বিট? না, আইদার সে 1 কে স্টোর করে কিংবা 0 কে স্টোর করে, তাই না? সে আইদার 1 কে স্টোর করে কিংবা 0 কে স্টোর করে। তার জন্য আমরা বুলিয়ান টাইপের কোনো ডেটা টাইপকে আমরা তার সাইজটাকে আমরা এখানে অ্যাজিউম করতে পারি যে 1 বিট। ওকে, আমরা কোনো ট্রু কে স্টোর করি বা 1, বা ফলস কে স্টোর করি, সেটা হচ্ছে আমাদের 0। এবার আমরা এতগুলো টাইপ তো আমরা দেখলাম, আমরা তো ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা তো আমরা দেখবো, অ্যারে কিভাবে কাজ করে সেটাও আমরা দেখবো, আবার ইন্টারফেস নিয়ে কি করে কাজ করতে হয় সেটা কিন্তু জাভাতে আমরা করবো। এবার আমরা চলে আসবো ডিক্লারেশন অফ ভেরিয়েবল, যেটা ভেরিয়েবলকে আমরা কিভাবে ডিক্লেয়ার করবো জাভাতে। তো জাভাতে আমাদের ডিক্লারেশনটা দেখানোর জন্য, ডিক্লারেশন অফ ভেরিয়েবল দেখানোর জন্য আমরা যে সিনট্যাক্সটা ফলো করে থাকি সেটা হচ্ছে যে আমাকে ফার্স্টে মেনশন করতে হয় যে আমার ভেরিয়েবলটা কোন টাইপের, দ্যাট ইজ আ ডেটা টাইপ। দেন আমাকে একটা ভেরিয়েবল নাম দিতে হয়, ভ্যার নেম। একটা ভ্যার নেম বা ভেরিয়েবলের নাম আমাকে মেনশন করতে হয়। সেই ভেরিয়েবলটা হতে পারে আমার কোনো একটা ইন্টিজার ভেরিয়েবল, তাহলে আমি ইন্ট এ একটা ভেরিয়েবল, আমার ধরো না হয়তো ফ্লোট বি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, বা হয়তো ক্যারেক্টার সি একটা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি। তো এইভাবে আমরা কোনো জাভাতে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। আমার মাল্টিপল ভেরিয়েবলকে আমরা একটা লাইনে ডিক্লেয়ার করতে পারি, সেটা জাভা আমাকে অ্যালাউ করে। আমি হয়তো ইন্টিজার এ কমা বি কমা সি বা ফ্লোট, আমি হয়তো একসাথে অনেকগুলো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, ডি কমা ই কমা এফ, এটাও কিন্তু জাভা আমাকে পারমিট করে। ওকে, তো আমরা জাভাতে আবার কিভাবে ভ্যালুগুলোকে আমরা অ্যাসাইন করতে পারি ভেরিয়েবলের মধ্যে, তো তার কনসেপ্টটাও একই রকম, যে যেভাবে আমরা জাভা সিতে আমরা অ্যাসাইন করতাম যে ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 5, জাভা তো আমরা সেভাবে অ্যাসাইন করতে পারি ভেরিয়েবল নেম ইকুয়ালস টু ভ্যালু। তো বাই ইউজিং অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, এই অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের থ্রু দিয়ে আমরা কিন্তু কোনো ভ্যালুকে কোনো ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইন করতে পারি। আমার যদি একটা কোনো ক্যারেক্টার ভেরিয়েবল থাকে, ক্যারেক্টার হয়তো সি ইকুয়ালস টু, তার মধ্যে কোনো ভ্যালুকে অ্যাসাইন করতে গেলে কিন্তু আমাকে সিঙ্গেল কোটেশনটা ব্যবহার করতে হয় ফর ইনিশিয়ালাইজেশন পারপাস বা অ্যাসাইনমেন্ট পারপাস। ওকে, এটাকে ভেরিয়েবলের ইনিশিয়ালাইজেশন বলা হয়, যে আমরা কোনো ভ্যালুকে ভেরিয়েবলের মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করছি। আমি একটা লাইনের মধ্যে কিন্তু মাল্টিপল ভ্যালুকে আমি ইনিশিয়ালাইজ করতে পারি। ইন্টিজার m ইকুয়ালস টু 5 আর n ইকুয়ালস টু 6, এই মাল্টিপল ইনিশিয়ালাইজেশনে কিন্তু আমাকে পারমিট করে একসাথে আমি মাল্টিপল ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, সেটাও কিন্তু আমাদের জাভাতে ভ্যালিড। আবার আমরা জাভাতে এটাও ইউজ করতে পারি পাইথনের মতন, যে ইন্টিজার m কমা n ইকুয়ালস টু 10, m কমা n ইকুয়ালস টু 10, তার মানে যেটা আমাদের পাইথনের যে মিনিংটা বিয়ার করতো, যে আমি এখানে m আর n দুটো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি ইন্টিজার টাইপের, তার সঙ্গে সঙ্গে আমি 10 একটা ভ্যালু দিয়ে আমি এখানে 10টাকে আমি ইনিশিয়ালাইজ করছি n কে, তাই তো? আমি nটাকে এখানে ইনিশিয়ালাইজ করছি, কিন্তু পাইথনের ক্ষেত্রে আমরা যখন লিখতাম যে ইন্টিজার m কমা n ইকুয়ালস টু 10, তখন কিন্তু mটা আর nটা দুটোই কিন্তু তোমার 10 দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যেত, তাই তো? কিন্তু জাভাতে কিন্তু আমাদের শুধুমাত্র এখানে nটাকে ইনিশিয়ালাইজ করছি 10 দিয়ে, আর m আর nটা কিন্তু আমার দুটো ইন্টিজার টাইপের দুটো ভেরিয়েবল সেপারেটলি। তো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, কি করে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি জাভাতে। আর জাভাতে ডিফারেন্ট টাইপের ভেরিয়েবল আছে, জাভাতে ডিফারেন্ট টাইপের ভেরিয়েবল আছে,
তার মধ্যে আমরা সেই ভেরিয়েবলের কনসেপ্টগুলো আমরা পড়বো জাভাতে, যখন ক্লাস পড়বো সেই ক্লাসের মধ্যে আমরা পড়বো, যেমন ক্লাস ভেরিয়েবল, এটা ওয়ান টাইপ অফ ভেরিয়েবল ইন জাভা। নাম্বার 2 হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবলের কনসেপ্ট পড়বো জাভাতে যখন ক্লাস পড়বো। আর একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল তো যখন কোনো ফাংশন নিয়ে আমরা কাজ করি সিতে বা সি প্লাস প্লাসে বা জাভাতে, আমরা যখন ইউজ করবো ফাংশনের কনসেপ্ট, তখন ফাংশনের মধ্যে আমরা যে ভেরিয়েবল নিয়ে কাজ করবো তার স্কোপটা কিন্তু লোকাল স্কোপ থাকে, অর্থাৎ সেগুলোকে বলা হয় লোকাল ভেরিয়েবল। কোনো ব্লকের মধ্যে বা কোনো ফাংশনের মধ্যে যদি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয় তার নামই হচ্ছে লোকাল ভেরিয়েবল। ওকে, তো আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তার একটাই কারণ যে আমাদের একটা স্টোরেজ লোকেশনের নাম দিতে হবে। তাহলে ভেরিয়েবল মানেই হচ্ছে যে নেমস অফ দ্য স্টোরেজ লোকেশন। আমি ইন্টিজার এ লিখেছি, তাহলে এটা একটা ভেরিয়েবল, কিন্তু এটা কিন্তু একটা স্টোরেজ লোকেশনের নাম, কারণ মেমোরিতে গিয়ে কিন্তু এর জন্য 4 বাইট স্পেস রিজার্ভ হয়ে গেল যখন তুমি এটাকে ডিক্লেয়ার করলে। তাহলে এটা কিন্তু মেমোরির মধ্যে একটা স্টোরেজ লোকেশন, তার নামটা হচ্ছে এ, তার অবশ্যই কিন্তু একটা অ্যাড্রেস থাকবে, যে অ্যাড্রেস থেকে আমার এই ভেরিয়েবলটার ভ্যালু স্টোর হওয়া শুরু করবে, তাকে স্টার্টিং অ্যাড্রেস বলা হয় বা মেমোরি অ্যাড্রেস বলা হয়। আর এর সাইজটা কিন্তু 4 বাইট সাইজ। ওকে, এর সাইজটা কিন্তু হচ্ছে 4 বাইটস ইন কেস অফ ইন্টিজার। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ভেরিয়েবল হচ্ছে একটা নেম অফ দ্য স্টোরেজ লোকেশন। ওকে, তো ভেরিয়েবল ডিক্লারেশন আমাদের হলো, কি করে আমরা ভ্যালুগুলোকে অ্যাসাইন করবো সেটাও হলো। তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালুকে অ্যাসাইন করার জন্য আমরা ইনিশিয়ালাইজ করি আইদার, কিংবা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিই, তাই না? আমরা আইদার ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিয়ে কোনো ভেরিয়েবলকে, কোনো ভ্যালুকে আমরা অ্যাসাইন করতে পারি কোনো ভেরিয়েবলের মধ্যে। এবার একটা ভ্যালুকে আমরা কিভাবে ইনপুট নেব জাভাতে, যে আমাকে তো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে হবে, তাহলে আমরা কি করে একটা ভ্যালুকে আমরা রিড করব। রিড আ ইন্টিজার ভ্যালু, একটা ভ্যালুকে আমরা কিভাবে রিড করব, খুব ভাইটাল একটা কোশ্চেন, যে আমরা এখন দেখবো যেটা ইন্টিজার ভ্যালুকে কিভাবে রিড করা হয়। ওকে, চলো, তার জন্য আমি আমার এই রিড করার জন্য, কোনো ইন্টিজার ভ্যালুকে তোমার রিড করার জন্য আমার যে প্যাকেজটা আমাকে ইম্পোর্ট করতে হবে, সেই প্যাকেজটার নাম হচ্ছে ইউটিল প্যাকেজ বা ইউটিলিটি প্যাকেজ। ওকে, তাহলে আমাকে এই প্যাকেজ ইম্পোর্ট করার যে স্টেটমেন্টটা আমাকে লিখতে হয় সেটা হচ্ছে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, আর যে ক্লাসটা আমাকে ইনপুট নিতে আমাকে হেল্প করে সেই ক্লাসটার নাম হচ্ছে স্ক্যানার ক্লাস। এই স্ক্যানার ক্লাস কিন্তু আমার ইউটিল প্যাকেজের মধ্যেই এক্সিস্ট করে, তার জন্য আমাকে এই স্ক্যানার ক্লাসটাকে প্রথমে আমাকে ইম্পোর্ট করতে হবে জাভাতে ইনপুট নেওয়ার জন্য। ওকে, এবার আমরা, কারণ জাভাতে কোনো প্রোগ্রাম লিখতে গেলে আমাকে ক্লাসের মধ্যে লিখতে হয়, যা কিছু কোড লিখে আমি ক্লাসের নাম দিলাম হয়তো স্যাম্পল, আমি একটা ক্লাসের নাম দিলাম স্যাম্পল। আমি এবার জাভাতে একটা ইনপুট নেব, কোনো ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে একটা কোনো ইনপুট নেব, ঠিক আছে? আমি ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম ইন্টিজার এ। ওকে, আমি এবার ইনপুট নেওয়ার কাজটা করবো। তো আমার তো জাভাতে কিন্তু অতটা ইজি নয় ইনপুট নেওয়াটা, যে আমি এখন এসওপি করে হয়তো system.out.println করে হয়তো বললাম যে এন্টার দ্য নাম্বার, আর তাকে আমি স্ক্যানএপ করে কোথায় নেব, সেই স্ক্যানএপ কিন্তু এখানে করা যায় না। তার জন্য আমাকে এখানে যেটা করতে হয়, ইনপুট নেওয়ার জন্য আমাকে যে কাজটা এখানে করতে হয় সেটা হচ্ছে, ফার্স্ট আমাকে স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। কিভাবে করছি দেখো, স্ক্যানারে কিন্তু এসটা ক্যাপিটাল, এটা কিন্তু মানে খেয়াল রাখতে হবে। তাহলে স্ক্যানার এখানে কিন্তু লোয়ার, মানে আমাকে কোনটা লোয়ার কেসে আছে কোনটা আপার কেসে আছে সেটা কিন্তু আমাকে ফলো করতে হবে, কারণ জাভা কিন্তু কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, আমাকে কেস কিন্তু আমাকে ফলো করতে হবে। তাহলে আমি প্রথমে কি করছি, স্ক্যানার ক্লাসে একটা অবজেক্ট তৈরি করছি, স্ক্যানার এসসি। এই এসসিটা কিন্তু একটা অবজেক্ট এই ক্লাসের, স্ক্যানার ক্লাসের, তাকে আমাকে মেমোরি দিতে হবে বা মেমোরি অ্যালোকেট করতে হবে। তার জন্য আমাকে ইউজ করতে হয় একটা মেমোরি অ্যালোকেশন অপারেটর, যার নাম হচ্ছে নিউ। তো নিউ দিয়ে আমাকে আবার ক্লাসের নামটাকে লিখতে হবে নিউ স্ক্যানার। আর এই ইনপুটটা নেওয়ার জন্য আমাকে হেল্প করে সিস্টেম ক্লাসের একটা অবজেক্ট, সেই অবজেক্টটার নাম হচ্ছে ইন অবজেক্ট। তার জন্য আমরা কি করলাম, সিস্টেম ডট ইনটাকে আমরা অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা পাস করলাম অ্যাজ এ প্যারামিটার। তাহলে আমার এখন এসসিটা হচ্ছে একটা অবজেক্ট, কোন ক্লাসের না স্ক্যানার ক্লাসের, আর আমি তাকে মেমোরি দিলাম কার হেল্প নিয়ে, না একটা মেমোরি অ্যালোকেশন অপারেটর যার নাম হচ্ছে নিউ। যেমন আমাদের তোমার সিতে যেমন তোমার ছিল ম্যালক আর ক্যালক ফাংশন দিয়ে আমরা মেমোরি অ্যালোকেট করতাম, আমার এখানে নামটা হচ্ছে নিউ।
ওকে, একটা অপারেটর কিন্তু। আর এই সিস্টেম ডট ইন মানে হচ্ছে সিস্টেমে কিন্তু একটা বেস ক্লাস, এটা কিন্তু একটা বেস ক্লাস আমাদের জাভার। আর তার ইন অবজেক্ট দিয়ে আমরা কোনো ইনপুট নেওয়ার কাজ করতে পারি ইন অবজেক্ট দিয়ে, আর কোনো ডিসপ্লে করার কাজ করতে পারি আউট অবজেক্ট দিয়ে। তাহলে ইনটা কিন্তু একটা অবজেক্ট, কোন ক্লাসের না সিস্টেম ক্লাসের। তো এই লাইনটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি, যে কোনো জাভাতে কোনো স্ক্যানার ক্লাস দিয়ে কোনো ইনপুট নেওয়ার জন্য কিন্তু এই লাইনটা আমাকে লিখতেই হবে। আমার এই অবজেক্ট যখন তৈরি করা হয়ে গেল, এবার এই অবজেক্টের হেল্প নিয়ে আমরা কিন্তু এবার ইনপুটটা নিতে পারবো। আমি এখন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন করে ইউজারকে বলছি যে এন্টার এ নাম্বার। আমি এখন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বা প্রিন্টলেন করে আমি ইউজারকে বলছি এন্টার এ ইন্টিজার নাম্বার, এন্টার আ ইন্টিজার নাম্বার। এবার ইউজার একটা নাম্বার এন্টার করবে, এবার সেই নাম্বারটাকে আমাকে স্ক্যান করতে হবে। ঠিক আছে, কিভাবে স্ক্যান করব না, আমি নাম্বারটাকে নেওয়ার জন্য আমি কি ইউজ করেছি, এখানে এ বলে একটা ভেরিয়েবল ইউজ করেছি, যার মধ্যে আমি নাম্বারটাকে রাখবো। আমি এখন লিখবো এ ইকুয়ালস টু এসসি ডট রিড ইন্ট, ওকে, উইদিন ব্র্যাকেট সেমিকোলন। তাহলে এখন তুমি যে নাম্বারটা এন্টার করলে, তোমাকে যে বলেছে এন্টার এ ইন্টিজার নাম্বার, তার রেসপেক্টে তুমি যে নাম্বারটাকে এন্টার করলে, তোমার সেই নাম্বারটা কি এখন তাকে রিড করছে কি না, এই রিড ইন বলে একটা ফাংশন। তো এই রিড ইন ফাংশনটা তোমার কাছ থেকে রিড করলো, রিড করে কার মধ্যে রাখছে, এর মধ্যে রাখছে। তাহলে এর মধ্যে কিন্তু এখন সেই ভ্যালুটা চলে এসছে, যে ভ্যালুটা তুমি ইনপুট নিয়েছো, বা তুমি যাকে তুমি ইনপুট দিয়েছো ইউজারের থেকে, মানে ইউজার যেটাকে ইনপুট দিয়েছে, তো সেটা কিন্তু আমার এখন এর মধ্যে স্টোর হয়ে গেছে। ওকে, সো আমরা রিড ইন ছাড়া আমাদের আর একটা ফাংশন আছে, আমি এই ইনপুট নেওয়ার জন্য আমি আর একটা ফাংশনের কথা আমি বলবো। ঠিক আছে, সো এই কোডটা সবাই বুঝতে পারলে কি আমাকে বলো, এই কোডটা সবাই বুঝতে পারলে কি আমাকে বলো, বোঝা গেছে এই কোডটা? হুম, এবার আমি এক্সাম্পল দেখা থেকে বলবো। ঠিক আছে, হুম 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 হুম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আবার ধরো না কোনো হয়তো স্ট্রিংকে আমি ধরো রিড করছি, আমি তখন লিখবো হয়তো রিড লাইন, কোনো ক্যারেক্টারকে রিড করতে গেলে আমরা তখন লিখবো রিড লাইন। ওকে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি তোমার বলেছি আর একটা ফাংশন দিয়ে আমরা কাজটা করবো, তার নাম হচ্ছে, সেটা হচ্ছে নেক্সট ইন্ট। যেমন নেক্সট ইন্ট আছে, নেক্সট ফ্লোট আছে, নেক্সট ডাবল আছে। ঠিক আছে, আর কোনো লাইন, কোনো স্ট্রিংকে যখন রিড করবো তখন আমরা লিখবো রিড লাইন। ওকে, তো অনেক জাভার অনেক কম্পাইলার কিন্তু রিডটাকে সাপোর্ট করে না। তো আমরা এই রিড ইন, এবার ধরো তোমার ইনপুট তোমার স্টোর হয়ে গেছে, তো আমি এখানে ধরো রিড ইন না করে ধরো নেক্সট ইন করছি, ফর এক্সাম্পল এটাকে ধরো নেক্সট ইন করছি। এবার এই ইনপুটটা যখন নেওয়া হয়ে গেল, ইনপুটটা নিয়ে তোমার কিন্তু স্টোর হচ্ছে কোথায়, এর মধ্যে। আমি চাইলে এখন এসওপি করে, মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন করে আমি কিন্তু এটাকে ডিসপ্লে করতে পারি যে এ ইকুয়ালস টু প্লাস দিয়ে এটাকে ডিসপ্লে করলাম। এটা কিন্তু কনক্যাটিনেশন অপারেটর প্লাসটা, যে আমাকে এ ইজ ইকুয়াল টুর পাশে আমাকে তার ভ্যালুটাকে দেখাবে, তুমি যা ইনপুট করবে সেই ভ্যালুটা। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা একটু দেখবো, এই কোডটাকে একটু রান করিয়ে দেখবো যে আমরা রিড করতে পারছি কিনা ইউজারের কাছ থেকে কোনো ভ্যালুকে এই নেক্সট ইন ফাংশন ব্যবহার করে। তাহলে এই নেক্সট ইন ফাংশনটা কোন ক্লাসের মধ্যে আছে না, স্ক্যানার ক্লাসে কিন্তু এটা ফাংশন বলেই আমাকে সেই ক্লাসের অবজেক্ট তৈরি করেছি এসসি দিয়ে, এসসির হেল্প নিয়ে কিন্তু আমাকে নেক্সট ইন ফাংশনটাকে কল করতে হয়েছে। কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রিড করতে আমরা নেক্সট ফ্লোট ব্যবহার করব, ওকে, নেক্সট ডাবল, হ্যাঁ, নেক্সট লং। আর শুধুমাত্র যখন কোনো আমরা স্ট্রিংকে রিড করব তখন তার জন্য আমরা ইউজ করব রিড লাইন। তো আমরা ডিফারেন্ট টাইপের ভ্যালুকে রিড করা একটু দেখি জাভাতে, যেটা সব থেকে কিন্তু ভাইটাল একটা কনসেপ্ট। ওকে, যে কি করে ডিফারেন্ট টাইপের ভ্যালুকে রিড করা হয়। চলো আমি নিউটা হচ্ছে যে আমি আমি এই স্ক্যানার ক্লাসে যেটা অবজেক্ট তৈরি করছি এসসি বলে, সেই এসসিটাকে আমাকে মেমোরি অ্যালোকেট করতে হয়। কারণ যে কোনো অবজেক্ট যখন তৈরি হয় তখন তার জন্য কিন্তু আমাকে তার মেমোরি অ্যালোকেশন করতে হয়। আর মেমোরি অ্যালোকেশন করতে আমাকে যে অপারেটর হেল্প করে তার নাম হচ্ছে নিউ, এটাকে বলা হয় মেমোরি অ্যালোকেশন অপারেটর, যার থ্রু দিয়ে আমরা মেমোরিটাকে অ্যালোকেট করতে পারি। ওকে, তো নিউটা হচ্ছে মেমোরি অ্যালোকেশন। জাভাতে আমরা যত অবজেক্ট তৈরি করব, প্রত্যেকটা অবজেক্ট তৈরি করার জন্য কিন্তু আমাকে নিউ অপারেটর আমাকে ব্যবহার করতেই হবে। আর যদি তোমার এটা সি প্লাস প্লাস হতো, তখন আমরা সিম্পলি ক্লাসের নামটা লিখতাম স্ক্যানার, যদিও ওখানে স্ক্যানার ইউজ করা হয় না, আমি তাও দেখাচ্ছি ফর এক্সাম্পল। তারপর লিখতাম তোমার এসসি দিয়ে, এখন এসসি দিয়ে আমরা ইজিলি কল করতে পারতাম এসসি ডট নেক্সট ইন্ট। ঠিক আছে, এখানে তোমার ডিফারেন্স।
সিস্টেম ডট ইন, সিস্টেম ডট ইনটা, হ্যাঁ সিস্টেম ডট ইনটা একটা অবজেক্ট, সিস্টেম ক্লাসের একটা অবজেক্ট। আমরা যখন ফাইল ম্যানিপুলেশন করবো জাভাতে, যে বা ফাইল হ্যান্ডলিং করব, তখন ডিফারেন্ট অবজেক্ট আছে, এফ স্ট্রিম, হ্যাঁ ও স্ট্রিম, ইন আউট, ঠিক আছে। এই ইনটা আমাকে ইনপুটটা কনসোল থেকে ইনপুটটা নিতে আমাকে হেল্প করে, আর এই ইনপুটটা নেওয়ার জন্য স্ক্যানার ক্লাসের একটা ফাংশন আমাকে হেল্প করে যার নাম হচ্ছে নেক্সট ইন্ট। ওকে, কারণ এগুলোকে বেসিক্যালি তোমার স্ট্রিম বলা হয়। স্ট্রিম মানে হচ্ছে সিকোয়েন্স অফ বিট অ্যান্ড বাইট। তো ইনপুট স্ট্রিম আছে, আউটপুট স্ট্রিম আছে। এই স্ট্রিমের কনসেপ্টটা আমরা ফাইল ম্যানিপুলেশনে পড়বো জাভাতে, যে স্ট্রিমগুলো আমাকে হেল্প করে ইনপুট নেওয়ার জন্য বা ডিসপ্লে করার জন্য। ওকে, এটা কিন্তু স্ট্রিমের কনসেপ্ট, ইনপুট স্ট্রিম আর আউটপুট স্ট্রিমের কনসেপ্ট, যেটা আমরা ফাইল হ্যান্ডলিং এ পড়বো। না না, তুমি তুমি এটা অন্য কিছু নাও না, তুমি হয়তো এক্স ওয়াই নাও না, কোনো অসুবিধা নেই। তুমি এক্স ওয়াই নাও এসসির জায়গায়। অবজেক্ট তো আমি তো যা খুশি নিতে পারি, অবজেক্টের নাম আমি যা খুশি নিতে পারি, ঠিক আছে। আমি এবার জাভা কম্পাইলারে যাই, জাভা কম্পাইলারে যাই, আমরা গিয়ে ইনপুট নেওয়ার কাজটা একটু আমরা ছোট করে দেখবো। ওকে, ইনপুট নেওয়ার কাজটা আমরা একটু দেখবো, চলো। স্ক্রিনটা এবার একটু শেয়ার করি। এই এতক্ষণ ধরে যা বলছিলাম সবাই বুঝতে পারছিল তো? সবার বোঝা গেছে তো এতক্ষণ ধরে তোমার যা ডিসকাশন করেছি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আমি লিখবো তো, আমি তো তোমাকে জাস্ট তোমাকে দেখালাম যে কিভাবে, আমি মেনলি তোমার স্ক্যানার ক্লাসটা কিভাবে ইউজ করতে হয় সেটাকে দেখিয়েছি। এবার তো প্রোগ্রামে তোমার পুরোটাকে দেখাবো, স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, আমার ইয়েটা অনলাইন কম্পাইলারটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, তো আমরা দেখো ফার্স্টেই আমরা জাভার প্রোগ্রামে তো আমরা স্ট্রাকচার দেখিয়েছি যে কার পরে কি থাকে বেসিক্যালি। তো ফার্স্ট আমরা কি করছি, আর প্যাকেজটাকে ফার্স্ট আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টারও লিখতে পারি। ডট স্টার লিখলে কি হয় না, আমার ইউটিল প্যাকেজের মধ্যে যত ক্লাস আছে সমস্ত ক্লাসগুলো কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। আর যদি তুমি ভাবো যে না আমি সমস্ত ক্লাসগুলোকে ইম্পোর্ট মানে কেন করবো ফালতু ফালতু, আমার তো লাগবে শুধুমাত্র স্ক্যানার ক্লাসটা, আমি শুধুমাত্র তাকেই ইম্পোর্ট করবো, তো তখন তুমি লিখতে পারো ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, দুটোই ভ্যালিড কিন্তু। ওকে, তাহলে ডট স্টার মানে কিন্তু অল ক্লাসেস আর ইম্পোর্টেড। ওকে, আর শুধুমাত্র যদি তুমি যদি নামটা মেনশন করে দাও ক্লাসে, তাহলে কিন্তু সেই ক্লাসটাই ইম্পোর্ট হবে। ওকে, এটাই ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নেই। এবার আমরা ইনপুট নেওয়ার জন্য হ্যাঁ এই যে আউটটা লাগছে, না না আমার তো আমি তো ডিসপ্লে করছি, দেখো আমি সিস্টেম ক্লাসের দেখো আউট অবজেক্ট নিয়ে আমরা তার যে মেথডটাকে কল করেছি প্রিন্টএলএন, তাই না? তো সেরকম কিন্তু আমার সিস্টেম ক্লাসের ইন অবজেক্টের মধ্যে কোনো মেথড আমরা এখানে ব্যবহার করছি না, আমরা স্ক্যানার ক্লাসের হেল্প নিয়ে কাজটা করছি। স্ক্যানার ক্লাসের হেল্প নিয়ে কাজটা করছি বলে আমি ওখানে সিস্টেম ডট ইনটাকে পাস করেছি অ্যাজ এ প্যারামিটার অবজেক্টটাকে ডিক্লেয়ার করার সময়, ঠিক আছে। সিস্টেম কিন্তু আমাদের একটা বেস ক্লাস, তার অবজেক্ট কিন্তু আউট, আমি বলছিলাম ইন আর আউট। দেখো প্রিন্টলাইন যখন তুমি কল করো তখন দেখো তুমি কিন্তু সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন করো। হ্যাঁ, যেহেতু তোমার এই সিস্টেমটাকে তুমি কোথাও ডিফাইন করোনি, যে সিস্টেম ক্লাসটাকে তুমি কিন্তু ইম্পোর্ট করোনি কোথাও, বলে তোমাকে কিন্তু সিস্টেম ক্লাস তোমাকে কিন্তু মেনশন করতে হয়েছে। আর এই সিস্টেম ক্লাস তোমার কিন্তু বাই ডিফল্ট যে প্যাকেজ তোমার থাকে তার নাম হচ্ছে ল্যাং প্যাকেজ, ইম্পোর্ট জাভা ডট ল্যাং ডট স্টার, ওটা তোমার লিখতে হয় না, ওটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু ইম্পোর্ট হয়ে যায় ল্যাং প্যাকেজটা। ওকে, তার জন্য আমরা তোমার সিস্টেম ক্লাসটাকে আমরা ডিরেক্টলি লিখতে পারি। আর যে কোনো মেথড যখন কল করা হয় তখন তার ক্লাস, তার অবজেক্ট, তারপরে তার মেথড, এটা কিন্তু তার সিকোয়েন্স একটা, প্রথমে ক্লাস, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে মেথড। তো সিস্টেমটা হচ্ছে ক্লাস, আউটটা হচ্ছে অবজেক্ট, আর প্রিন্টলেটা হচ্ছে মেথড। এইভাবে কিন্তু আমাকে কল করতে হয়, কারণ কোনো মেথডকে আমরা অবজেক্ট ছাড়া কল করতে পারি না এক্সেপ্ট স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথড হলেই কিন্তু তাকে আমাকে ক্লাস দিয়ে কল করতে হয়, আর বাকি সমস্ত মেথডে কিন্তু আমাকে অবজেক্ট দিয়ে কল করতে হয়। যাই হোক, আমরা সেই কনসেপ্টটা আবার পরে আবার আমরা আসবো।
তো ইন্টিজার এ একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, আমি এখন কি করবো, স্ক্যানার ক্লাসে একটা অবজেক্ট তৈরি করবো, তাই তো। স্ক্যানার তো ডিএস ওকে ইকুয়ালস টু নিউ স্ক্যানার, এসটা কিন্তু ক্যাপিটালে, আমি আবার বলছি, ওকে। নিউ স্ক্যানার পাস করলাম, সিস্টেমে কিন্তু তোমার এসটা বড় হতে, আমি যখন লিখি যখন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, তখন কিন্তু আমি এসটা কিন্তু ক্যাপিটালে দিই, ওকে। তো সিস্টেম ডট ইন একটা অবজেক্টকে পাস করলাম অ্যাজ এ প্যারামিটার অবজেক্ট ক্রিয়েশনের সময়, ওকে। এবার আমার এটা হয়ে গেছে, এখন আমি এসওপি করে বলছি ইউজারকে এন্টার এ নাম্বার, আমি এখন এসওপি করে বলছি এন্টার আ নাম্বার বা ইন্টিজার নাম্বার করতে পারো। এবার তাকে আমরা রিড করব ইউজারের থেকে, তার জন্য কি লিখছি, আমি রিড করে কার মধ্যে রাখবো, এর মধ্যে রাখবো, তাহলে এ ইকুয়ালস টু ওকে এস, আমার এসসি তো নেই এখানে, কি নাম দিয়েছি, ডিএস, ডিএস ডট নেক্সট ইন্ট, ওকে। নেক্সট ইন্টে কিন্তু আইটা ক্যাপিটাল, ওকে, আইটা কিন্তু ক্যাপিটাল, নেক্সট ইন্ট সেমিকোলন। নেক্সট ইন ফাংশন কিন্তু রিড করে নিয়ে এসে এর মধ্যে স্টোর করে দিল। এবার তুমি এটাকে ডিসপ্লে করবে, তুমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএনটাকে আবার এখানে কপি করে নাও, একবার কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি এখন ডিসপ্লে করব যে এ ইকুয়ালস টু বা এ কোলন প্লাস এ, মানে এর কন্টেন্টটাকে আমরা দেখাবো, তাহলে এ কোলন দিয়ে পাশে প্লাস দিয়ে এ দিলাম, তাহলে এই ভ্যালুটা আমাকে দেখাবে। এখন এটা রান করি কোডটাকে, যদি ঠিক লিখি তাহলে কোডটা রান করবে। এন্টারে নাম্বার, নাম্বার দিলাম 6, ওকে, এন্টার, দেখাচ্ছে a কোলন 6, মানে a ইকুয়ালস টু 6 বা a কোলন 6, ওকে। বোঝা গেছে সবার কি করে একটা ইন্ডিয়ান নাম্বারকে ইনপুট নিচ্ছি। জাভাতে কিভাবে ইনপুট নিতে হয় আমরা সবাই বুঝতে পারলাম, জাভাতে কিভাবে ইনপুট নিতে হয় সবাই বুঝতে পেরেছি, হ্যাঁ। কোনটা, কোথায়, দুবার করেছি কোনটা, তা আমি চাইবো না ইনপুটটা, তুমি লেখো না প্রিন্টএফ, যখন ইন্টারের নাম্বার বলো তুমি লেখো না প্রিন্টএফ ইন্টারের নাম্বার, তাই না। হুম, আমি না লিখতেও পারি, না লিখলে কোনো ব্যাপার না, তখন তুমি জানতে পারবে যে কখন তুমি ইনপুটে দেবে, তোমাকে চাইছে যে ইন্টারের নাম্বার, তুমি দেখে বুঝতে পারো যে আমাকে এবার ইনপুটে দিতে হবে, তখন তুমি ইনপুটে দিলে, হ্যাঁ। না, এটা আমি তোমার তো ইনপুটটা নিয়ে স্টোর করলাম এর মধ্যে, যেভাবে তোমার স্ক্যানএফ ফাংশন কাজ করে, আমি অ্যাম্পারসেন্ট এ লিখি, তো পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ট এ লিখি, তাহলে এর মধ্যে আমার ইনপুটটা স্টোর হচ্ছে। আমার এখানে কি করছে, নেক্সট ইন ফাংশনটা তোমার কনসোল থেকে ইনপুটটাকে নিয়ে এর মধ্যে স্টোর করে দিচ্ছে, এটা দিয়ে আমি ডিসপ্লে করছি এটাকে ভ্যালুটাকে, আমি যে ইনপুটটা নিলাম তাকে তোমার দেখাতে হবে ইউজারকে, নাহলে তুমি ইনপুটটা দিয়ে তুমি নিয়েছো কি করে বুঝবে, আমি ইনপুটটা নিয়েছি তাকে দেখিয়েছি ডিসপ্লে করেছি, ওকে। হ্যাঁ, আমরা 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 দুটো ফাংশনই ব্যবহার করতে পারি, একটা রিড ইন্ট, একটা হচ্ছে নেক্সট ইন্ট, আমি এখানে নেক্সট ইন্ট দিয়ে আমি এখানে দেখিয়েছি, ওকে। আমি দেখো এখানে যদি তোমার রিড ইন্ট যদি ব্যবহার করি, দেখো একটু সাপোর্ট করবে কিনা জানি না, দেখো তুমি রিড ইন্ট করে দেখো, এখানে রান করছে, হ্যাঁ এটা এখানে করছে না, সাপোর্ট করছে, ওকে। তো রিডের সাথে তোমার লাইনটা সব থেকে বেশি সাপোর্ট করে, রিড লাইনটাই বেশি সাপোর্ট করে এই ধরনের কম্পাইলার গুলো, যাই হোক সেটা আমরা স্ট্রিং এর ক্ষেত্রে দেখবো আমরা, ওকে। তো তোমরা ইউজ করবে এখানে নেক্সট ইন্ট, ওকে, তোমরা এখানে ইউজ করবে নেক্সট ইন্ট, তোমরা রিড ইন্ট এখানে ব্যবহার করবে, তোমরা তোমরা জানো যে কোনো ইন্ট নাম্বারকে ইনপুট নেওয়ার জন্য যে মেথডটা ইউজ করতে হয় তার নাম হচ্ছে নেক্সট ইন্ট, ওকে। একমাত্র তোমরা ইউজ করবে লাইনের ক্ষেত্রে রিড লাইন, যখন কোনো স্ট্রিংকে আমরা ইনপুট দেবো। আমরা এবার একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইনপুট নিই, তাই তো, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইনপুট নিই, এবার আমরা ইনপুট নেওয়ার জন্য কিন্তু আরেকটা প্রসিডিওর আছে, যেটা তোমার আমাকে java.io প্যাকেজ আমাকে প্রোভাইড করে, যে একটা মেথড, তো সেটা আমরা বাফার রিটার, এক্স্যাক্টলি বাফার রিটার দিয়ে আমরা ইনপুট নিতে পারি। তো আমি সেটাও দেখাবো কি হবে। সব থেকে ভালো হচ্ছে তো আমাদের স্ক্যানার ক্লাস দিয়ে ইনপুট নেওয়াটা সব থেকে বেস্ট, তাই না, অনেক সহজভাবে আমরা ইনপুটটা নিতে পারি ইউজারের থেকে, বাফার জাতীয় আমরা নিতে পারি ইনপুট, ওকে। তো আমি যদি এখানে বলি যে এন্টার এ ফ্লোটিং নাম্বার, তো আমার অবভিয়াসলি এটাকে আমাকে ডিক্লেয়ার করতে হবে কি দিয়ে, ফ্লোট এ, ওকে। আমি এর মধ্যে তাহলে এখানে নেক্সট ফ্লোট করতে হবে,
নেক্সট ফ্লোট করতে হবে। আর আমি এটাকে তোমার এইভাবেই দেখিয়েছি, আমার তো ভেরিয়েবলটা সেই এই আছে। এবার চলো রান করি। এটারে ফ্লোটিং পয়েন্ট নাম্বার 5.6 দেখাচ্ছে, এটা 5.6, ঠিক আছে। এক্স্যাক্টলি, খুব ভালো প্রশ্ন। চলো রান করে দেখি। 5 দিলাম, রান করলাম, কি দেখাচ্ছে? দেখাচ্ছে 5.0। ওকে, তাহলে আমরা 5.0 এখানে দেখাতে পারবো। ওকে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। তো বাফার রিডার দিয়ে আমরা ইনপুট নিতে পারি। তো বাফার রিডার দিয়ে আমি নেক্সট দিন দেখাবো বা বাফার রিডার দিয়ে কিভাবে ইনপুট নেওয়া হয়। আর এখানে আমরা সেই একইভাবে যদি কোনো স্ট্রিংকে আমরা রিড করতে চাই, তখন আমরা রিড লাইন ব্যবহার করতে পারি। রিড লাইন ফাংশন ব্যবহার করে আমরা কোনো স্ট্রিংকে আমরা রিড করতে পারি একই রকম ভাবে, ঠিক আছে। আরেকটা ভাবে কোনো 4টে প্রসিডিওর আছে ইনপুট নেওয়ার জন্য। তো ইনপুট নেওয়ার 4টে প্রসিডিওর আমরা আজকে জাস্ট জানলাম যে আমাদের স্ক্যানার ক্লাস দিয়ে কিভাবে ইনপুট নিতে হয়। আমরা বাকি প্রসিডিওরগুলো আমরা ওয়ান বাই আস্তে আস্তে আমরা দেখবো। ওকে, আমাদের স্ট্রিং দিয়েও আমরা দেখাতে পারি। স্ট্রিং দিয়েও আমি একটা স্ট্রিং দিয়ে একটা এক্সাম্পল দেখাই। চলো একটা স্ট্রিং দিয়ে একটা এক্সাম্পল দেখাই। এটার মধ্যেই আমি করছি, আলাদা করে আর প্রোগ্রাম করছি না, এটার মধ্যে আমি দেখাচ্ছি। নেক্সট ইন নেক্সট ফ্লোট তো হলো, ডাবল কে নেবো নেক্সট ডাবল দিয়ে, ওকে, বাইট কে নেবো নেক্সট বাইট দিয়ে, বুলিয়ান কে ইনপুট নিতে পারি নেক্সট বুলিয়ান দিয়ে, লং কে নিতে পারি নেক্সট লং দিয়ে, শর্ট কে নিতে পারি নেক্সট শর্ট দিয়ে। সবার ক্ষেত্রে তোমার সেই একই রকম নেক্সট নেক্সট আসছে। আর একমাত্র আমাদের স্ট্রিং এর ক্ষেত্রে তোমার চলে আসবে নেক্সট লাইন। ওকে, একটা স্ট্রিং এর একটা এক্সাম্পল দেখবো, একই রকম আমাদের এখানে তাও আছে। তো ফ্লোট এ না করে আমি এখানে একটা স্ট্রিং টাইপের কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করব। আমরা এখানে বেসিক্যালি লিখছি স্ট্রিং টাইপের ডেটা টাইপ ইউজ করছি স্ট্রিং str। ওকে, স্ট্রিং str এ না করে আমি এখানে নেবো str জাস্ট, আমার ভেরিয়েবলটার নাম হচ্ছে st। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজে লাগবে। এটাকে কমান্ড লাইন আর্গুমেন্ট বলা হয়। এই কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে আমরা ইনপুট নিতে পারি ইউজারের থেকে। এই কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে আমরা ইনপুট নিতে পারি। না, আমি কমান্ড লাইন আর্গুমেন্ট থ্রু দিয়ে তোমার args ই তোমার ওটাকে স্টোর করবে তোমার কমান্ড লাইন থেকে প্যারামিটার গুলোকে। args অফ 0, args অফ 1, args অফ 2 এর মধ্যে। এটা একটা অ্যারে, ওয়ান টাইপ অফ অ্যারে। তো এটা একটা স্ট্রিং টাইপের একটা অ্যারে। তুমি যা পাস করবে কমান্ড লাইনে, তোমার সেই প্রত্যেকটা প্যারামিটার তোমাকে স্টোর হবে এই কমান্ড লাইনের প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে। প্রথম প্যারামিটার তোমাকে স্টোর হবে args অফ 0 এর মধ্যে, কিন্তু সেগুলো কিন্তু তোমার থাকবে সবই অ্যাজ এ স্ট্রিং। যদি তাকে নিয়ে তুমি কোনো ক্যালকুলেশন করতে চাও, মানে ইন ফিউচার হয়তো ধরো তুমি হয়তো 5, 6 কে রিড করে হয়তো তুমি হয়তো 11 প্রিন্ট করবে, অ্যাডিশন করবে হয়তো। তো তোমার 5 আর 6 তুমি যে কমান্ড লাইন থেকে তুমি যে এন্টার করছো সেটা কিন্তু তোমার মানে ট্রিট হবে অ্যাজ এ স্ট্রিং। তারপর সেই স্ট্রিংটাকে তোমাকে কনভার্ট করতে হবে ইন্টিজারে, তারপরে সেই ইনটাকে নিয়ে তুমি কাজ করতে পারবে। যেমন করে আমরা পাইথন আমরা সেই ইনপুট ফাংশনের আগে আমরা একটা ইন্ট দিয়ে আমরা টাইপ কাস্টিং করে নিতাম, সেরকম কিন্তু আমাদের এখানে ফাংশন আছে ইন্টিজার ডট পার্স আইএনটি, তার হেল্প নিয়ে কিন্তু আমাকে ইন্টে কন্ট্রোল করতে হবে। তাই এটা কিন্তু একটা ইনপুট নেওয়ার একটা প্রসিডিওর বাই ইউজিং কমান্ড লাইন আর্গুমেন্ট। ওকে, আমি সেটা দেখাবো। ওকে, বাই ইউজিং কমান্ড লাইন কিভাবে ইনপুট নিতে হয়। না দেখিয়েছি বলো তো, আগে দেখিয়েছি কি কমান্ড লাইন আর্গুমেন্ট কিভাবে ইনপুট নিতে হয়? তো দেখাইনি আগের দিনে মানে দেখাইনি, তার আগে কি দেখিয়েছি যে কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে কিভাবে ইনপুট নিতে হয়? দেখাইনি না? আমাদের ইনপুট আমার এই তো প্রথম কনসেপ্ট আজকেই আসলাম। ওকে, যাই হোক, আমি দেখাবো বাই ইউজিং কমান্ড লাইন আর্গুমেন্ট কিভাবে ইনপুট নিতে হয়। আমার str স্ট্রিং str বলে একটা স্ট্রিং আছে। আমি এখন এখানে ইউজারকে বলছি এন্টার স্ট্রিং, এন্টার স্ট্রিং। ওকে, এন্টার স্ট্রিং। আর ds ডট নেক্সট ফ্লোট করলে আর হবে না, আমাদের এখানে কি করতে হবে, এ তো নেই এখানে, আর এখানে আছে str আছে।
আর ডিএস ডট আমি এখানে কি করব, নেক্সট লাইন করব, তাই না, নেক্সট লাইন। ওকে, নেক্সট লাইন। আর এবার এসওপি করছি এখানে, আমি এখানে লিখছি ইউ হ্যাভ এন্টার্ড, ইউ হ্যাভ এন্টার্ড দিয়ে পাশে এখানে প্লাস দিয়ে কি করব, এসটিআর। ওকে, এই হচ্ছে আমার প্রোগ্রাম। জাস্ট আমি এখানে নেক্সট লাইন করে দিলাম স্ট্রিংটাকে রিড করার জন্য, রান করছি। এন্টার এ স্ট্রিং, আমি এখানে ধরুন একটা স্ট্রিং লিখলাম, ওকে, এন্টার। ওকে, ইউ হ্যাভ এন্টার্ড, আমি এখানে কোনো স্পেস দিইনি, ইউ হ্যাভ এন্টার্ড আমি এখানে একটা কোলন দিই, একটা স্পেস দিই। ওকে, তাহলে গ্যাপটা আমাদের চলে আসবে, একটু আমাদের দেখতে ভালো লাগবে আউটপুটটা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে স্ট্রিং কে রিড করতে পারছি আমরা জাভাতে, তাই তো। হুম, তো একই রকম ভাবে আমরা ফ্লোট বা ডাবল তোমরা নিজেরা ট্রাই করতে পারবে এই সেম সেম প্রসিডিওর ফলো করে, যথা সেপারেট করে কিছু দেখানোর নেই। আমরা এখন ইউজারের থেকে রিড করে আমরা 3টে নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে পারবো, যে কোনো অপারেশন করতে পারবো এখন। ইন্ডিয়ার নাম্বারকে ইনপুট দিয়ে আমরা যে কোনো অপারেশন করতে পারবো এখন জাভা দিয়ে, তাই না। আমরা তো সি দিয়ে তোমার যা কিছু প্রবলেম সলভ করেছি আমরা জাভা দিয়ে আমরা সবই তো করতে পারবো। জাস্ট তোমার প্রোগ্রামের স্ট্রাকচারটা ডিফারেন্ট, আর তো কোনো ডিফারেন্ট নাই, আর ইনপুট নেওয়ার প্রসিডিওরটা একটু ডিফারেন্ট, আর বাকি সমস্ত কিছু তো ভ্যালিড আমার জাভাতে। তোমরা ইফ এলস শিখেছো সেটাও ভ্যালিড জাভাতে, লুপের কনসেপ্ট জানো সেটাও ভ্যালিড জাভাতে। ওকে, ডিফারেন্ট ব্রাঞ্চিং স্টেটমেন্ট পড়েছো, সেখানে ব্রেক কন্টিনিউ পড়েছো, সেটাও ভ্যালিড জাভাতে, সবই তো ভ্যালিড। অথবা আমরা জাভা সি এর সমস্ত প্রোগ্রামগুলো কিন্তু আমরা জাভা দিয়ে করতে পারি। আমার শুধুমাত্র ইনপুট আমার একটু জিনিসটা জানলেই কিন্তু আমরা সেই কাজটা করতে পারবো ইজিলি। আর আমাকে লজিক জানতে হবে অবশ্যই, লজিক না থাকলে জানলে তো কিছুই হবে না। সবাই বাড়িতে ট্রাই করবে যে 3 নাম্বারস এর মধ্যে অ্যাডিশন বাই ইউজিং বাই টেকিং দ্য ইনপুট ফ্রম দ্য ইউজার। ওকে, বা যে কোনো সি এর যে কোনো প্রবলেমকে সলভ করবে। পেয়ে যাবে। নেটবিনস আইডি গুগল থেকে সার্চ দিয়ে করবে, ডাউনলোড করে নেবে। আমি তো বললাম নেটবিনস আইডি ফলো করবে, বা ইক্লিপস ফলো করতে পারো, ইক্লিপস বা নেটবিনস আইডি ফলো করবে, সব থেকে ভালো। মানে অনলাইন নয়, অফলাইন। নেটবিনস আইডিই আমি লিখে দিচ্ছি, দেখো এখানে। ঠিক আছে, নেটবিনস আইডি, এটাকে ফলো করবে, এটাকে ডাউনলোড করে দেবে, ওদের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা যায় নেটবিনসের। হুম, এবার এটা ইনস্টল করতে গিয়ে ও কোনো সময় যদি তোমাকে চায় জেডিকে ভার্সন ইনস্টল করা নেই, তখন জেডিকে এটা লেটেস্ট ভার্সন ইনস্টল করে নেবে, তারপরে এটাকে ইনস্টল করবে নেটবিনস আইডিটাকে। ঠিক আছে, তাহলে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল এন্ড ডেটা টাইপ, আর যেখানে আমরা কি করে রিড করতে হয় কিবোর্ড থেকে কোন ডেটাকে, আমরা রিড স্টেটমেন্টটা আমরা এখানে দেখলাম। আর যখন আমরা বাফার রিডার দিয়ে যখন ইনপুট নিতে যাব, বা ডেটা ইনপুট স্ট্রিম দিয়ে যখন আমরা ইনপুট নেব, তখন কিন্তু আমাদের এই এখানে যেমন আমরা স্ক্যানার ক্লাস ইউজ করছি না, আমরা ওখানে ইউজ করবো তোমার ডেটা ইনপুট স্ট্রিম ক্লাস, তার অবজেক্ট তৈরি করব। আর আমাকে সেখানেও তোমার নিউ ডেটা ইনপুট স্ট্রিম সিস্টেম ডট ইন কিন্তু আমাকে পাস করতে হবে। একই প্রসিডিওর, শুধুমাত্র সেখান থেকে আমি যখন রিড করি কোনো ডেটাকে, তখন সেটা কিন্তু আমরা সবই কিন্তু আমাদের অ্যাজ এ স্ট্রিং হিসাবে আসে, তাকে আমাকে ইন্টে কনভার্ট করতে হয়। তার জন্য কিন্তু এটা পার্সিং এর জন্য একটা ফাংশন আছে, তার নাম হচ্ছে পার্স আইএনটি, ইন্টে কনভার্ট করার জন্য। তো সেটা সেটা আমরা নেক্সট দিন আমরা হয়তো দেখবো। ওকে, সেই কনসেপ্ট আমরা নেক্সট দিন দেখবো। আর জাভা টাইপ কাস্টিং সাপোর্ট করে, জাভা তো আমরা টাইপ কাস্ট করতে পারি, তাই না। আমরা একটা টাইপ থেকে অন্য টাইপে আমরা কাস্টিং করতে পারি। ধরে নাও আমার হয়তো এখানে একটা ভেরিয়েবল আছে, সাপোজ আমি কাস্টিং এর কনসেপ্ট একটু দেখাই, কারণ এই কাস্টিংটা আমাদের এর মধ্যেই রয়েছে। এক মিনিট।
আমাদের এমন এমন তোমার কিছু সিচুয়েশন আসে যেখানে হয়তো একটা ভেরিয়েবল একটা টাইপের হয়তো ভ্যালুকে স্টোর করেছে, আমাদেরকে হয়তো সেই টাইপটাকে হয়তো অন্য টাইপে হয়তো অন্য ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা তখন কি করব, তখন আমরা একটা ডেটা টাইপকে আমরা কনভার্ট করব আর একটা ডেটা টাইপে। তো এই প্রসেসটা কি বলা হয়, যে যখন আমরা কোনো ডেটা টাইপকে আমরা অন্য কোনো ডেটা টাইপে যখন আমরা কনভার্ট করি, সেই প্রসেসটা কি বলা হয় কাস্টিং। তো যেমন ধরে নাও আমার কাছে একটা ইন্টিজার ভেরিয়েবল আছে, ইন্টিজার এম ইকুয়ালস টু 50 ফর এক্সাম্পল। আমি এখন চাইছি যে এই এমটাকে আমরা হয়তো অন্য কোনো একটা টাইপে হয়তো আমরা কাস্টিং করবো। আমার জন্য আমি হয়তো চাইছি তো এটা হয়তো বাইটে আমরা কাস্টিং করবো। তখন তার জন্য আমাকে যে টাইপে আমি কাস্টিং করব তার টাইপটা আমাকে মেনশন করতে হবে বাইট। আমার ধরুন ভেরিয়েবলের নাম হচ্ছে এন ইকুয়ালস টু, আমি এবার এই 50টাকে তোমার কাস্টিং করে এন এর মধ্যে স্টোর করবো। তার আমার 50টা হচ্ছে ইন্টিজার, তাকে আমাকে কাস্ট করতে হবে বাইটে। তো যে আমি যেখানে কাস্ট করব তার টাইপটাকে আমাকে স্পেসিফাই করতে হবে সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে বাইট। আর আমার ভেরিয়েবলটার নাম কি, না হচ্ছে আমি কাকে কাস্ট করব, না আমি এম কে কাস্ট করব। তাহলে এমটা কিন্তু এখন আগে ছিল ইন্টিজার, এখানে এই স্টেটমেন্টটা কিন্তু আমার এমটাকে বাইটে কনভার্ট করছে ফার্স্ট, তারপরে সেই বাইট টাইপের ভ্যালুটাকে তোমার স্টোর করছে এন এর মধ্যে। ওকে, আবার ধরো আমি তোমার চাইছি যে হয়তো এই এমটাকে হয়তো তোমার লং এ কাস্ট করবো, আমি তখন লিখছি লং, হয়তো তোমার লিখলাম হয়তো এক্স ফর এক্সাম্পল ইকুয়ালস টু লং এম। তাহলে এমটা আমার ছিল ইন্টিজার, তাকে আমি লং এ কাস্ট করলাম, লং এ কাস্ট করে তাকে আমি কার মধ্যে স্টোর করলাম, একটা লং টাইপের কোনো ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করলাম। ওকে, এবার হ্যাঁ 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 তাহলে হবে। আমি এখানে তোমাকে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন দেখাচ্ছি যে কি করে আমরা এক্সপ্লিসিটলি আমরা টাইপ কাস্টিং করতে পারি। আমি এখানে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং দেখাচ্ছি। ওকে, অনেক কিছু তো আমাদের এবার এবার আমাদের ইমপ্লিসিট যখন হয়, আমি তার আগে আমি তোমার বলে দিই যে ধরো না আমি তোমার কাস্টিং যেখান থেকে খুশি যেখানে করতে পারি না। যেমন ধরো আমার হয়তো একটা বাইট টাইপের কোনো একটা ভেরিয়েবল আছে, আমি চাইছি তাকে তোমার কাস্ট করবো হয়তো ইন্টিজারে, আমার কিন্তু কোনো প্রবলেম হবে না। কেন না, বাইট থেকে তোমার কিন্তু ইন্টের সাইজটা বেশি। তাহলে একটা বাইট টাইপের কোনো ভেরিয়েবলকে আমরা যদি কাস্ট করি ইন্টিজারে, তার জন্য কিন্তু আমার কোনো লস অফ ইনফরমেশন থাকবে না। নো লস অফ ইনফরমেশন, নো লস অফ ইনফরমেশন। কিন্তু যদি একটা কোনো বড় টাইপের কোনো ভ্যালুকে যদি আমরা ছোট কোনো টাইপের মধ্যে যদি কাস্টিং করি, তাহলে কিন্তু আমাদের ইনফরমেশন লস হবে। তাহলে আমরা বাইট থেকে ইন্ট করলে কোনো আমার বাইট থেকে তোমার ইন্ট করতে পারি আমরা, কোনো মানে কোনো লস হচ্ছে না। বাইট থেকে আমরা তোমার শর্ট করতে পারি, কোনো লস হবে না আমার। বাইট থেকে ধরো হয়তো আমরা লং এ কনভার্ট করতে পারি, বা হয়তো আমরা ডাবলে কনভার্ট করতে পারি, বা হয়তো ফ্লোটে কনভার্ট করতে পারি, আমার কিন্তু কোনো লস অফ ইনফরমেশন আসবে না। কিন্তু একটা ফ্লোটিং পয়েন্ট কোনো নাম্বারকে যদি আমি ইন্টে কনভার্ট করি, বা ধরো হয়তো আমি তোমার যদি বাইটে কনভার্ট করি, আমার কিন্তু লস অফ ইনফরমেশন আসবে। কারণ ওই ফ্র্যাকশনাল যে পার্টটা হয়তো 1.64, আমি যখন তাকে যখন ইন্টের মধ্যে যখন রাখবো, তখন কিন্তু আমার 1.00 চলে আসবে ফর এক্সাম্পল। তাহলে এই 0.64টা কিন্তু আমার ট্রাঙ্কেট হয়ে গেল, তাহলে এটা কিন্তু আমাদের লস অফ ইনফরমেশন। তো সেরকম আমরা কিছু টাইপ থেকে কিছু টাইপে তোমার কিন্তু কাস্টিং করা যায় খুব ইজিলি। যেমন ধরো হয়তো আমি শর্ট থেকে আমি তোমার ধরো হয়তো কাস্টিং করতে চাইছি ইনটে, কোনো সমস্যা নেই। আমি ধরো চাইছি হয়তো লং এ, কোনো সমস্যা নেই। আমি ধরো তোমার চাইছি হয়তো ফ্লোটে, কোনো সমস্যা হবে না, কারণ যেহেতু এর থেকে এরা সবাই বড় সাইজের, তার জন্য কিন্তু কাস্টিং করতে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু বড় কোনো টাইপ থেকে যখন আমরা স্মলার কোনো টাইপে যখন কাস্টিং করতে যাব, তখন কিন্তু আমাদের লস অফ ইনফরমেশন আসবে। আর সেটা কিন্তু আমাকে অ্যাভয়েড করতে হবে, সেটা কিন্তু আমাকে অ্যাভয়েড করতে হবে। ওকে, এবার এটা হচ্ছে আমাদের, তারপর ধরো তোমার যদি কোনো ধরনের একটা কোনো ফ্লোট টাইপের কোনো ভেরিয়েবল থাকে, যে ফ্লোট টাইপটাকে হয়তো আমরা কাস্টিং করবো, আমরা কিন্তু আমাকে ডাবলে কাস্টিং করতে হবে, তাহলে কিন্তু কোনো লস অফ ইনফরমেশন হবে না। ঠিক আছে, আবার ধরো হয়তো আমার কোনো একটা লং টাইপের কোনো একটা ভ্যালু আছে, লং টাইপের কোনো একটা ভ্যালু আছে, ধরো না কোনো একটা টাইপ আছে, তাকে আমি তোমার ডাবলে করতে পারি, কোনো সমস্যা নেই, তাই না? আমার ধরো একটা ইন টাইপের কোনো একটা ডেটা টাইপ মানে কোনো একটা ভ্যালু আছে, তাকে ধরুন আমরা হয়তো লং এ করতে পারি, ইন টাইপটাকে আমরা হয়তো ফ্লোটে করতে পারি, বা আমি ডাবলে করতে পারি, কোনো সমস্যা হবে না, কোনো লস অফ ইনফরমেশন আসবে না। ওকে, আবার আমরা, হ্যাঁ প্রসেসটা একই, একই প্রসেস,
একই প্রসেস আমি যেখানে যেভাবে দেখিয়েছি, সেম প্রসেস। ওকে, এবার আমাদের চলে আসছে আমরা অটোমেটিক কনভার্সন বা ইমপ্লিসিট টাইপ কাস্টিং। এটা ছিল এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, এটা হচ্ছে অটোমেটিক টাইপ কনভার্সন বা ইমপ্লিসিট টাইপ কাস্টিং। এটা কিন্তু আমাকে করতে হয় না এক্সপ্লিসিটলি। ধরে নাও আমি লিখতে হয়তো বাইট বি ইকুয়ালস টু 75, আর ধরে নাও আমার একটা ভেরিয়েবল আছে, আমি ধরে লিখছি হয়তো ইন্টিজার এ ইকুয়ালস টু বি। আমার কিন্তু কোনো প্রবলেম নেই, আমার কিন্তু বাইট টাইপের 75টা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ইন্টেক টাইপ কাস্টিং হয়ে যাবে। এটা ভ্যালিড স্টেটমেন্ট জাভাতে। ওকে, তাহলে আমি কোনো স্মলার টাইপকে যখন কোনো লার্জার টাইপের মধ্যে যখন অ্যাসাইন করব, তখন তাকে বলা হয় প্রমোশন বা ওয়াইডেনিং বলা হয়। ওকে, আর যখন কোনো লার্জার টাইপের যখন আমি স্মলার টাইপের মধ্যে যখন আমি রাখতে যাবো, তখন তাকে বলা হয় ন্যারোইং। এই দুটো টার্ম কিন্তু খুব ভালো করে মনে রাখো, একটা হচ্ছে ওয়াইডেনিং আর একটা হচ্ছে ন্যারোইং। কাকে বললাম বুঝতে পারলে? কাকে ওয়াইডেনিং বললাম, কাকে ন্যারোইং বললাম, বোঝা গেল? এই ওয়াইডেনিংটা বলছি আমরা দ্য প্রসেস অফ assigning a smaller type to a larger one is known as widening or promotion, and assigning a larger type to a smaller one is known as narrowing. আর এই ন্যারোইংটাই কিন্তু আমাদের লস অফ ইনফরমেশন আমাকে প্রোভাইড করে। কিন্তু ওয়াইডেনিং হলে কিন্তু কোনো লস অফ ইনফরমেশন হয় না, কারণ আমি একটা স্মলার টাইপকে লার্জার টাইপের মধ্যে আমি অ্যাসাইন করছি, আমার কিন্তু কোনো লস অফ ইনফরমেশন আসবে না। কিন্তু ন্যারোইং এর ক্ষেত্রে কিন্তু আমাদের লস অফ ইনফরমেশন আসে। তাহলে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন আর ইমপ্লিসিট টাইপ কনভার্সনের মধ্যে ডিফারেন্স বোঝা গেল? ওকে, এটা আমাদের টাইপ কাস্টিং এর কনসেপ্ট, বেসিক কনসেপ্ট কিন্তু টাইপ কাস্টিং। ঠিক আছে, আজকে আমরা শেষ করব। কোনো কোশ্চেন? সবাই বুঝতে পেরেছো যা পড়ালাম? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, বেসিক বেসিক কনসেপ্ট ছিল, আমরা বেসিকটা একটু রিক্যাপচুলেট করলাম। অনেকদিন আগে সি পড়েছি তো, হয়তো অনেকে হয়তো মনে নেই, অনেক হয়তো ভুলে গেছি বলে একবার রিক্যাপচুলেট করার চেষ্টা করলাম। কিন্তু আমরা এর মধ্যেই অনেক কিছু নতুন কনসেপ্ট কিন্তু দেখেছি, যেটা হয়তো সিতে আমরা দেখিনি বা জাভাতে নতুন করে দেখেছি। অনেক অনেক জায়গাতে কিন্তু আমরা কিছু এক্সট্রা জিনিসও বলেছি, তাই না? তো ঠিক আছে, আর কোনো কোশ্চেন তোমার থাকলে বলো। হুম, প্রজেক্ট নিয়ে একটু বলবো। ঠিক, প্রজেক্ট নিয়ে যেটা বলা সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে মাইনর প্রজেক্ট যদি কলেজ থেকে চুজ করে না দেয়, তোমাদের হয়তো কোনো টেকনোলজি বলে দিল, তখন সেক্ষেত্রে তোমরা যে টেকনোলজিগুলো জানো, তোমাদের নোন টেকনোলজির উপরেই প্রজেক্ট করাটা সব থেকে বেস্ট। কারণ ডিফারেন্ট টেকনোলজিতে ডিফারেন্ট প্রজেক্ট করা যায়। নতুন কোনো টেকনোলজি শিখে প্রজেক্ট করাটা কিন্তু এই 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে সেটা ফিজিবল হবে না তোমাদের কাছে। তো অতএব যে টেকনোলজিগুলো তোমরা জানো, বেসিক এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের উপরে প্রজেক্ট করো, ওয়েব ডেভেলপমেন্টের উপরে প্রজেক্ট করো। সেক্ষেত্রে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট সিএসএস তোমরা অনেকেই জানো, অনেকে আবার ইন্টার্নশিপও করেছে, তো সেই বেসিসে কিন্তু কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে সফটওয়্যার প্রজেক্টের কথা বললাম। আবার সি দিয়েও করা যায় প্রজেক্ট। ওকে, জাভা তোমরা এখন শিখছো, জাভা দিয়ে এখন করাটা টাফ হয়ে যাবে। সি দিয়ে তোমরা যা পড়ে শিখে তাতেও কিন্তু তোমরা প্রজেক্ট করতে পারো সি দিয়ে, সেটাও কিন্তু আমাদের সিলেবাসে আছে, মেনশন করা আছে। সি দিয়েও করা যেতে পারে প্রজেক্ট, বা সি প্লাস প্লাস দিয়েও করা যেতে পারে। কিন্তু সি প্লাস প্লাসও তোমরা তো ভালো করে জানো না, সি প্লাস প্লাস আমাদের তো নেই, সিলেবাসে ছিল না, যাই আমাদের সি এর পরে জাভা দিয়ে দিয়েছে, সেখানে একটু সমস্যা তো অবশ্যই। আর এটা তো সফটওয়্যার প্রজেক্ট গেল। এবার অনেকে হয়তো পাইথন শিখে এসছো, পাইথনের বেসিক পাইথনের উপরে কিছু প্রজেক্ট করতে পারো, সেটাও ভ্যালুয়েবল। ওকে, সেটাও তোমার কাজে লাগবে অনেকটা। আর সফটওয়্যার প্রজেক্টের মধ্যে আমার তো মনে হয় এই ওয়েব ডেভেলপমেন্ট আর এদিকে পাইথন কিছু ডেস্কটপ অ্যাপ্লিকেশন পাইথন দিয়ে বা সি দিয়ে কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করাটা সব থেকে ভালো হবে, বা ডিজাইন করাটা ভালো হবে। আর যদি ভাবো যে হার্ডওয়্যার রিলেটেড কোনো প্রজেক্ট করতে চাইছো, তো সেক্ষেত্রে কিছু মাইক্রো কন্ট্রোলার বেসড কোনো প্রজেক্ট করতে পারো। সেক্ষেত্রে অর্ডিনোর একটা ফুল বোর্ড পারচেস করতে হবে, একটা অর্ডিনো একটা বোর্ড পারচেস করতে হবে, আর তার সাথে
তুমি যে টাইপের প্রজেক্ট করতে চাইবে তার অ্যাসোসিয়েটেড যে সেন্সার্স গুলো লাগবে বা যে কম্পোনেন্ট গুলো লাগবে সেই কম্পোনেন্ট গুলো পারচেস করতে হবে। তো হার্ডওয়্যার কিন্তু কস্টলি হবে, কস্টলি ইন দ্য সেন্স মানে একটা ভালো কোনো মডেল সেট আপ করতে গেলে সেখানে কিন্তু প্রায় 1000-এর ওপর খরচা আছে। তো সেক্ষেত্রে যদি গ্রুপে কাজটা পারফর্ম করো তাহলে হয়তো সেটা হয়তো শেয়ার হয়ে যাবে। আর হার্ডওয়্যারেরও ডিফারেন্ট খুব ভালোভাবে প্রজেক্ট করা যায়। আর হার্ডওয়্যার প্রজেক্ট করতে গিয়ে যে মানে সফটওয়্যারের যে পার্ট থাকবে না সেটাও নয়, কারণ হার্ডওয়্যারের যে ইন্টারফেসিং এর জন্য কিন্তু সফটওয়্যারের প্রোগ্রাম থাকবে। তো সেখানে এমবেডেড সি দিয়ে প্রোগ্রাম করতে হবে বা সি এর প্রোগ্রামিং থাকবে। আর যদি আরো ভালো কোনো মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করো, আপগ্রেড কোনো মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করো, হয়তো তোমার জন্য রাসবেরি পাই বা হয়তো ইএসপি 8266, সেক্ষেত্রে হয়তো পাইথনের কনসেপ্টটা পাইথন দিয়ে সেটাকে কোড করা যেতে পারে। কিন্তু আমার তো মনে হয় যে এখন প্রথমেই রাসবেরি পাইতে না গিয়ে প্রথমে অর্ডিনো ইউনো বা অর্ডিনো ন্যানো বা অর্ডিনো মেগা, ডিফারেন্ট ভার্সন আছে অর্ডিনো বোর্ডের, তো যে কোনো একটা বোর্ড পারচেস করে সেই অর্ডিনো ন্যানো দিয়ে যে টাইপের প্রজেক্টগুলো করা যায় সেগুলো তোমার নেট থেকে অনেক হেল্প পাবে। সেই ধরনের প্রজেক্টগুলো কিন্তু অর্ডিনো ন্যানো দিয়ে করতে পারো বা অর্ডিনো ন্যানো দিয়ে করতে পারো বা মেগা দিয়ে করতে পারো। অনেক ভালো ভালো সিস্টেম ডেভেলপ করা যায় অল্প সময়ের মধ্যে, যেটা অনেকটা চার্মিং হয় দেখতে বা যেটা তুমি মানে ডেমনস্ট্রেট করতে পারবে খুব ভালোভাবে যে একটা সিস্টেম একটা মডেল যখন তোমার সামনে যখন থাকবে তখন সেখানে জেনারেলি সেটা কারো বেশি অ্যাট্রাকশন আসবে একটা সফটওয়্যার প্রজেক্টের থেকে। তো এখানেও শেখার কিন্তু অনেক কিছু আছে, সফটওয়্যার পার্টও আছে এখানে, হার্ডওয়্যার পার্টও আছে, দুটো পার্টই আছে। এটাকে বেসিক্যালি এমবেডেড প্রজেক্ট বলা হয়। তো আমরা এমবেডেড প্রজেক্টও করতে পারি, আবার সফটওয়্যার বেস প্রজেক্টও কিন্তু আমরা করতে পারি, যেটা খুশি। ঠিক আছে, আর কি বলো বিশ্বরূপ, আর কি চাইছো তুমি জানতে, আরো কি স্পেসিফিক কিছু জানতে চাইলে আমাকে বলো। হ্যাঁ, হ্যাঁ, মানে কিছু কিছু ডোমেন ফোমেন কিছু বলেনি তাই তো, যে কোনো উপরে তৈরি করলেই হলো। হ্যাঁ, তাহলে তাহলে পাইথন দিয়ে এটা কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাও, পাইথন দিয়ে এটা কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাও তাহলেই তো হলো। তো পাইথন দিয়ে এরকম ডেস্কটপ অ্যাপ্লিকেশন তুমি অনেক পেয়ে যাবে, আমার অনেক ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে পাইথন দিয়ে। ঠিক আছে, তোমার যেমন তোমার নর্মালি তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, তোমাদের সিলেবাসেও আছে, ওটা করতে পারো পাইথন দিয়ে, খুব সহজ সহজ হবে। হ্যাঁ, হ্যাঁ, ওটাও করতে পারো। আর ওই যে সিলেবাসে তোমার যে টপিক গুলো দেওয়া আছে, তোমাকে টেকনোলজি সেম রেখে তুমি অন্য কোনো বইটা কিন্তু করতে পারো। ঠিক আছে, যে তোমাকে ওই যে সিলেক্টেড যে টপিক গুলো দেওয়া আছে তোমাকে ওটা থেকেই করতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, জাস্ট স্যার থেকে তোমাদের স্যার তো বলেই দিচ্ছে যে যে তোমরা নিজেরা চয়েস করে করো নিজেদের মতো। তবে তারা কিছু হেল্প করবে না বলেই বলে দিয়েছে এইভাবে ডাইরেক্ট। হ্যাঁ, তো যাই হোক এখন নিজেদেরকে চয়েস করতে হবে।